হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভৌত আলোক বিজ্ঞানের সেকেন্ড মাস্টার ক্লাসে। সো আজকের লেকচারটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারে মোটামুটি যে টপিক থেকে ধরো 65% কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে আসছে, সেই টপিকটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। সো আজকের টপিক হলো ব্যতিচার, এবং এই ব্যতিচার যখন পড়তেছি এটার আন্ডারে মেইনলি যে টপিকটা চলে আসে সেটা হলো ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, রাইট? ইয়ংস ডাবল স্লিট বা দ্বিচির যেটাকে বলতেছি এক্সপেরিমেন্ট। তো এটা নিয়েও বেশ অনেকটা কথাবার্তা হবে। চলো তাইলে একটু আস্তে আস্তে দেখে নেই যে এখান থেকে আমি যে বললাম 60 to 65% কোশ্চেন আসে, এটার আসলে সত্যতা কতটুকু। এবং মজার ব্যাপার হলো অনেক অনেক কাল আগেও যেরকম এই টপিকটা খুব পপুলার ছিল, এখনের সময়ও কিন্তু এই টপিকটা অনেক পপুলার। তুমি যদি তাকাও এখানে দেখো 20-21 যেরকম এখান থেকে কোশ্চেন আসছে, তুমি তাকাইলে দেখবা সেই তোমাদের জন্মের সময়ও এখান থেকে কোশ্চেন আসতো। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো আর কি ব্যাপার স্যাপার, যে প্রত্যেক বছর তুমি খুঁজলে দেখবা কোনো না কোনো জায়গায় এখান থেকে কোশ্চেন আসতেছো। এইটা মোটামুটি অসম্ভব ইম্পর্টেন্ট টপিক যে কয়েকটা আছে এই চ্যাপ্টারে, তার মধ্যে একটা। আশা করি তাইলে মোটামুটি এখানে যা বলতে চাইছি বুঝতে পারছো। শুরু করবো তাইলে আমরা ব্যতিচারের বেসিক কনসেপ্ট দিয়ে। ব্যতিচার ঘটনাটা আসলে কি? ব্যতিচার ঘটনাটা বলতে আসলে এটা আমি যদি ইন জেনারেল তরঙ্গের জন্য বলি, যে কোনো তরঙ্গ হইতেছে মানে কিন্তু ব্যতিচার হওয়ার চান্স আছে। সো বেসিক্যালি ব্যতিচার বলতে আমরা বোঝাই যখন দুইটা মানে একই জাতীয় তরঙ্গ, ধরো শব্দ তরঙ্গ, তাহলে দুইটা শব্দ তরঙ্গ, আলো হইলে দুইটা আলোক তরঙ্গ, পানির যদি ওয়েভ হয় তাহলে পানির তরঙ্গ। তো এরকম করে দুইটা সমজাতীয় তরঙ্গ যখন একই সাথে একই জায়গায় কাজ করে, তখন তারা একটা আরেকটার উপর উপরিপাতিত হয়ে যায়, অর্থাৎ একই সাথে একই জায়গায় দুইটা কাজ করে। ঠিক আছে, কাজ করার ফলে দেখা যায় কি কোথাও কোথাও বিস্তার অনেক বেড়ে গেছে, বা যে তরঙ্গ আছে তার তীব্রতা অনেকটা বেড়ে যাবে, কারণ বিস্তার আর তীব্রতার মধ্যে সম্পর্ক আছে, তোমরা জানো তীব্রতা হলো গিয়ে বিস্তারের বর্গের সমানুপাতিক, তাই না? সো তরঙ্গের তীব্রতা এবং বিস্তার বেড়ে যায় কোথাও কোথাও, এবং কোথাও কোথাও অনেক কমে যায়। সো এই যে ঘটনাটা ঘটতেছে, দুইটা সমজাতীয় তরঙ্গ এক জায়গায় উপরিপাতিত হওয়ার ফলে কোথাও কোথাও বিস্তার বেড়ে যাচ্ছে, কোথাও কোথাও বিস্তার কমে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি হলো গিয়ে তোমার ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স। সো ব্যতিচারের দুইটা ধরন আছে। দুইটা ধরন কি কি? একটাকে বলতেছি গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার বলতে আসলে কি বোঝাচ্ছি, যখন তোমার দুইটা উৎস থেকে যে তরঙ্গ গিয়ে মিলতেছে, বা দুইটা তরঙ্গ যে মিলতেছে এটা যখন সমদশায় মিলে, যখন তরঙ্গ দুইটি সমদশায় মিলিত হয়, সমদশায় মিলিত হয়, তখন আমরা সেটাকে বলতেছি হইলো গঠনমূলক ব্যতিচার, সমদশায় যখন মিলিত হইতেছে। ওকে, গুড, ভালো জিনিস, এটা হয়ে গেল। এরপরে তুমি যদি তাকাও যে আরেকটা বলতেছি আমরা ধ্বংসাত্মক ব্যতিচার। সো ধ্বংসাত্মক ব্যতিচার বলতে কি বোঝাচ্ছি, এটা তাইলে ইন্ডিকেট করে সেই সময়টা যখন তরঙ্গদ্বয় যখন বিপরীত দশায় মিলিত হয়। ঠিক আছে, যে দুইটা তরঙ্গ নিয়ে কথাবার্তা বলতেছো এরা যখন বিপরীত দশায় মিলিত হবে, তখন আমরা সেটাকে বলতেছি হইলো তোমার ধ্বংসাত্মক ব্যতিচার। বেসিক্যালি যেটা হচ্ছে, একটু যদি তাকাও তুমি এখানে বুঝতে পারবা। এই যে এখানে আমরা এটাকে বলতেছি আমাদের প্রথম তরঙ্গ, লেটস সে এটা হলো y1, এটা হলো y2, এন্ড এটা হলো সেই রেজাল্টেন্টটা y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। ঠিক আছে, সো এটা এবং এটা এক্স্যাক্টলি সেম দশায় মিলিত হচ্ছে। আমি যদি এখানে একটু লাইন এঁকে দেখাই তোমাদেরকে, জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো এখানে এই যে এটা যখন পিক পয়েন্টে আছে তার, সরি কালার দেখে নেই, এটা যখন এখানে তার পিক পয়েন্টে আছে, এখান থেকে যদি টান দাও দেখবা নিচেরটাও তখন তার পিক পয়েন্টে আছে, উপরেরটা যখন পিকে আছে নিচেরটাও তখন তার পিকে আছে, অর্থাৎ একই সাথে বাড়তেছে একই সাথে কমতেছে। তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, লেটস সে এখানে একটা পয়েন্ট নাও, দেখো যখন জিরো, দুইটাই জিরো এবং ফলে রেজাল্টেন্টও জিরো। বাট যখন নিচে নামতেছে এই পয়েন্টের দিকে যদি তাকাও, যখন নিচে নামতেছে দুইজনই নিচে নামতেছে এবং ফলে দুইজনের নিচের দিকের হইল গিয়ে সরণের পরিমাণ বা বিস্তারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে এটাও নিচে এটাও নিচে মিলায় দুইটা মিলে অনেক বেশি নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, সো ফলে বিস্তার বেড়ে যাচ্ছে। দেখো এটার বিস্তার যদি সর্বোচ্চ হয় a1, এটার যদি হয় a2, এই জায়গায় গিয়ে যে বিস্তার পাইতেছো, এই জায়গায় যে বিস্তারটা পাইতেছো, এটা বেসিক্যালি কত হয়ে যাচ্ছে তাইলে বলো তো?
a1 প্লাস a2, এবং যখন তুমি ওইখানে যাচ্ছ ওই পাশে সেম জিনিস হচ্ছে, a1 প্লাস a2 যতটুক হয় এই টোটালটার সমান। আশা করি এইটুক বোঝা গেছে, ক্লিয়ার? সেম ব্যাপার যখন ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ঘটতেছে, ধ্বংসাত্মক ব্যতিচারে তাইলে কি হচ্ছে, এই যে দেখো এরাও হইলো সেম ভাবেই, কিন্তু যখন একটা তার সর্বোচ্চ বিন্দুতে আছে অন্যটা তখন তার সর্বনিম্ন বিন্দুতে, ফলে একটা আরেকটাকে নাকচ করে দিচ্ছে, একটা আরেকটাকে নাকচ করে দিচ্ছে। দেখো এটা একটা উপরের দিকে বেশি, এটা নিচের দিকে হালকা কম, ফলে রেজাল্টেন্টটা থেকে যাচ্ছে উপরের দিকে। সিমিলারলি তুমি যদি এই পয়েন্টটার দিকে তাকাও তাইলে দেখতে পাবা কি নিচের দিকে প্রথমেরটা অনেকখানি বেশি, এটা একটা উপরের দিকে তখন, রাইট? সো এটা নিচে নামতেছে, এটা উপরে তুলতে চাচ্ছি, কিন্তু এটার যেহেতু বিস্তারের মানটা বেশি দেখেই বুঝতে পারতেছো এটা একটু বড়, এটা একটু ছোট, সো আলটিমেটলি লব্ধিটা থেকে যাচ্ছে নিচের দিকে, ঠিক আছে? সো আলটিমেটলি এখানে যেটা হইতেছে যে এই যে তুমি এই জায়গায় যে বিস্তারটা পাইতেছো, এই জায়গায় যে বিস্তারটা পাইতেছো, দ্যাট বিস্তার ইজ বেসিক্যালি a1 মাইনাস a2। এন্ড শর্তগুলা যদি আমি বলি আর কি, একটু কোট যদি করি তোমাদেরকে, শর্তগুলা কি কি যে গঠনমূলক ব্যতিচার হবে, তার শর্ত হইলো, গঠনমূলক ব্যতিচারের শর্ত তোমার যে এই দুইটা যে তরঙ্গ আছে এদের মধ্যে যে পথ পার্থক্য, ঠিক আছে, তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য ইজ ইকুয়াল টু হবে n ল্যামডা, ঠিক আছে? পথ পার্থক্য হইতে হবে n ল্যামডা, যেখানে n হইলো যে কোনো সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা। সহজ হিসাবে যদি আমরা মনে রাখতে চাই তাহলে এখানে এই n হইলো কোনো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর যদি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ততে যাই আমরা, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হলো এরকম যে ওকে তোমার এই পথ পার্থক্যটা সেক্ষেত্রে হয়ে যাইতে হবে, এই পথ পার্থক্যটা সেক্ষেত্রে হয়ে যাইতে হবে হইলো গিয়ে তোমার ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, ঠিক আছে? তো বেসিক্যালি এটাকে আমরা এভাবে দেখাই, টুয়াইজ n প্লাস 1 ল্যামডা বাই 2, যেখানে এই এনও হইতে হবে তাইলে কোনো না কোনো একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটাও তাইলে একটা পূর্ণ সংখ্যা, বা সোজা হিসাবে যদি আমরা বলি এখানে শর্ত হইল যে ল্যামডা বাই 2 ইন্টু জোড় সংখ্যা, সরি, ল্যামডা বাই 2 এর সাথে জোড় সংখ্যা, এটা হইলো এখানকার শর্ত। আর এখানে শর্ততে যদি যাই ল্যামডা বাই 2 ইন্টু এখানে থাকবে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা ইন্টু ল্যামডা বাই 2, দ্যাটস ইট। এই হলো মোটামুটি শর্ত টর্ত ধ্বংসাত্মক ব্যতিচার আর গঠনমূলক ব্যতিচারের। এবং এটা মোটামুটি বুঝতে পারছি যে যখন আসলে গঠনমূলক ব্যতিচার ঘটে সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে যেটা বলতেছি এ এর মানটা হয়ে যায় দুটার যোগফল, আর যখন ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে তখন সর্বনিম্ন বিন্দুগুলোর কথা বলতেছি, যে যে পয়েন্টটা হইলো গিয়ে তোমার ধ্বংসাত্মক ঘটতেছে সেই পয়েন্টগুলোতে সর্বনিম্ন বিস্তারের মানটা কত পাবো, দুটার বিয়োগফল। এই জিনিসগুলো একটু মাথায় রেখে এগুলো জীবনে কাজে লাগবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা হইলো গিয়ে ইয়ং এর দ্বিচির পরীক্ষা সংক্রান্ত যে কথাবার্তা আছে সেগুলাতে। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমাদের তাহলে কি দরকার, এরকম দুইটা উৎস দরকার যাদেরকে আমরা বলি হলো সুসংগত উৎস। এখানে দরকার আমাদের কি, সুসংগত উৎস। সুসংগত উৎস বলতে কি বোঝাচ্ছি, যে দুইটা আইডেন্টিক্যাল সোর্স, সোজা হিসাব দুইটা সোর্স এমন যেন এরা পুরাপুরি আইডেন্টিক্যাল হয়। সো আইডেন্টিক্যাল মানে আসলে বোঝাচ্ছি কি, যে তোমার এই দুইটা সোর্স থেকে যে আলো বের হবে দুইটা একই রকম হবে, অর্থাৎ বিস্তার সেম, এদের কম্পাঙ্ক সেম, এদের তরঙ্গের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এই সবকিছু সেম, এবং যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তাদের যে পথ পার্থক্য বা দশা পার্থক্য যেটাই বলো না কেন সেটা কনস্ট্যান্ট, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তাদের দশা পার্থক্য সবসময় কনস্ট্যান্ট থাকবে। সো এই হইল গিয়ে মোটামুটি শর্তাবলী। তো ইয়ং সাহেব যে ইয়ে চালাইছিলেন, এক্সপেরিমেন্ট চালাইছিলেন, সেটাতে উনি এরকম দুইটা স্লিট রাখছেন। স্লিট মানে খুব ছোট্ট ছোট্ট দুইটা চির, জাস্ট ধরো কাগজের মধ্যে পিন দিয়ে খুব ছোট্ট দুইটা যদি ফুটা করো এটাকে আমরা স্লিট বলতেছি, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে উনি আসলে করছিলেনটা কি, এখান দিয়ে আলো পাস করাইছেন, বেসিক্যালি এখানে একটা সোর্স ছিল, ঠিক আছে? প্রথমে একটা স্লিট থাকতো, তারপর সেটা দিয়ে লাইট পাস করতো, তো অত ডিটেলসে গিয়ে লাভ নেই, আমাদের তো জাস্ট বেসিক আইডিয়াটা দরকার। তাহলে এখানে আমার হলো এটা স্লিট 1, এটা হলো স্লিট 1,
আর এটা হলো স্লিট 2। ঠিক আছে, একটা হলো স্লিট 1 আর একটা হলো স্লিট 2, এই দুইটা স্লিট দিয়ে তাহলে লাইট পাস করছে। সো হাইগেন্সের নীতি আমাদেরকে কি বলে, যে এইখানে তরঙ্গমুখের উপরস্থ যে কোনো বিন্দু তোমার হলো গিয়ে গৌণ উৎস হিসাবে কাজ করে। সো এখান থেকেও নতুন ভাবে হলো গিয়ে তরঙ্গমুখ বা তরঙ্গগুলা সামনের দিকে আগাইছে। সো এটা একটা সোর্সের মতো কাজ করে, লাইট সামনে পাস করছে, এটা একটা সোর্সের মতো কাজ করে, লাইট সামনের দিকে পাস করছে। সো এই লাইট গুলা এরপর উপরিপাতিত হইছে, উপরিপাতিত হয়ে এই যে পর্দার মধ্যে এরকম প্যাটার্ন সৃষ্টি করে, সাদা অন্ধকার সাদা অন্ধকার সাদা অন্ধকার। এখানে আমরা যে ছবিটা দিছি এক্স্যাক্টলি যে এরকমই হয় ব্যাপারটা তা না, এতটা শার্প হয় না। যে জায়গাটা সাদা সেটা সাদা, তারপর আস্তে 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 কমতে কমতে কালো হয়, অনেক কালো হয়, তারপর আবার কালচে কমতে 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 সাদা হয়, তারপর আবার সাদা অনেক উজ্জ্বল হয়, তারপর আবার উজ্জ্বল, তো মানে উজ্জ্বলতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে। এরকম সলিড সাদা বা সলিড কালো এরকম পাবা না। কিছু পয়েন্টসে হইলো গিয়ে তোমার সলিড সাদা বা অনেক বেশি উজ্জ্বলতা পাওয়া যায়, কিছু পয়েন্টে অনেক বেশি অন্ধকার হয়ে যায়। সো বেসিক্যালি এই ছবিটা তো জাস্ট আমরা তোমাদেরকে আইডিয়া হিসেবে দেখাইছি যে কিরকম হয়, সাদা কালো এরকম প্যাটার্ন ক্রিয়েট হয়। সো মাঝখানে যে জিনিসটা পাচ্ছ তুমি, এই যে মাঝখানে যে পয়েন্টটা পাইতেছি, এই পয়েন্টটাকে আমরা বলি হলো কেন্দ্রীয় উজ্জ্বল। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কেন্দ্রীয় উজ্জ্বল। আর এই যে এগুলা যেহেতু কিছুটা জায়গা নিয়ে হইলো তোমার এরকম সাদা কালো সৃষ্টি করতেছে, এগুলাকে আমরা বলি ডোরা। ঠিক আছে, সো এটা হয়ে গেল আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। ইংলিশে লিখলে সেন্ট্রাল, ইংলিশে যদি লিখি তাহলে এটাকে আমরা বলবো সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, সিবিএফ মনে রাখো, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ঠিক আছে, ফ্রিঞ্জ হইলো গিয়ে তোমার ডোরার ইংলিশ আর কি। সো এই যদি হয় এখান থেকে, তাইলে আমরা এরপর আস্তে আস্তে যদি উপরের দিকে উঠতে থাকি পথ পার্থক্য বাড়তে থাকে। লাইক এই পয়েন্টে যদি তাকাও তুমি, এই পয়েন্টে তাইলে কি পাচ্ছ, এখানে পাচ্ছ একটা অন্ধকার। সো এটাকে আমরা বলবো ফার্স্ট ডার্ক, এটা হলো আমার ফার্স্ট ডার্ক। এদিকে এটাও তাইলে ফার্স্ট ডার্ক, এটা মাথায় রেখো। পুরো জিনিসটা সিমেট্রিক্যালি ছড়াইতে থাকে, পুরো জিনিসটা সিমেট্রিক্যালি ছড়ায়। এটা হলো সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, তারপরে আসে দুইটা প্রথম ডার্ক, তারপরে যদি যাও তুমি এখানে পাবো আবার, এটাকে কিন্তু বলবো ফার্স্ট ব্রাইট, এটা হলো ফার্স্ট ব্রাইট, এটাও তাইলে হবে এই পাশের ফার্স্ট ব্রাইট। আচ্ছা, দেন যদি তুমি আবার যাও এটা হবে সেকেন্ড ডার্ক। ওকে, এটা সেকেন্ড ডার্ক, এটাও তাইলে হবে আমাদের সেকেন্ড ডার্ক। সিমিলারলি তুমি যদি সামনে আগাও তাইলে এটাকে বলবা সেকেন্ড ব্রাইট, এটাও তাইলে হবে সেকেন্ড ব্রাইট। আই গেস তাইলে মোটামুটি আইডিয়া বুঝছো, এইভাবে করে নাম্বারিং হইতে 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 যাইতে থাকে আর কি। কারণ কোন একটা বিন্দু উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে সেটা ডিটারমাইন করব কিভাবে, ওই যে বুঝতে হবে উজ্জ্বল হইতেছে মানে আসলে কি, ডিটারমাইনটা কেমনে করব। চিন্তা করো, আমি বলতেছি যে পয়েন্টটা উজ্জ্বল হয়ে গেছে সেখানে তার মানে তীব্রতা বেশি, তাই তো, দুইটা মিলায়ে তীব্রতা বেশি করছে, তার মানে এখানে আসলে গঠনমূলক ব্যতিচার ঘটছে, এখানে আসলে গঠনমূলক ব্যতিচার ঘটছে। আর যেখানে অন্ধকার ডোরা পাইতেছো, যে পয়েন্টগুলো অন্ধকার, সেই পয়েন্টে তার মানে কি ঘটছে বলতো, এই পয়েন্টগুলাতে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটছে। ঠিক আছে, এই পয়েন্টগুলাতে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটছে। সো পয়েন্ট হইলো যে এইটা প্রথম চির, এটা দ্বিতীয় চির, এই মাঝখানের যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা ধরো লেটসে এ দিয়ে দেখাইলাম। এই যে দূরত্বটা, এটাকে আমরা এ দিয়ে দেখাইলাম, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, এটাকে যদি এ দিয়ে দেখাই তাইলে এরপরে তুমি চিন্তা করো যে কোনো, এটা থাকলো আমাদের পর্দা। সো এটা হলো পর্দা, ওইখানে ছিল স্লিট। আচ্ছা, এবার পর্দার দূরত্বটাকে তাহলে আমরা দেখাবো হলো ডি দিয়ে। ঠিক আছে, পর্দার দূরত্বটা আমরা দেখাবো হইলো ডি দিয়ে, এটা হলো পর্দার দূরত্ব। গুড, বুঝতে পারলাম। পর্দার দূরত্ব পেয়ে গেছি। এবার এইখানে ধরো পর্দার উপরে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, আমাদের কোশ্চেন হলো এই পয়েন্টটা উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে, সেটা কিভাবে পাবো। আচ্ছা, তো কাহিনী হলো দেখো মাঝখানের যে পয়েন্টটা আছে, এখানে যখন দুইটা আলো আসতেছে, আমি যদি দেখাই এখান থেকে যখন একটা আলো আসতেছে, এখান থেকে যখন একটা আলো আসতেছে,
এরা সমান পরিমাণ পথ অতিক্রম করে আসতেছে, তাই না? ঠিক মাঝখান বরাবর যেহেতু সমদ্বিবাহু একটা ত্রিভুজ, সো এই দুইটা সবুজ যে ডট লাইন আছে এগুলা সমদশায় এসে এখানে মিলিত হচ্ছে। সেন্টার যেটা থাকবে, সেন্টারে সবসময় কি তৈরি হবে বলতো? উজ্জ্বল। এই জন্য আমরা বলছি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। সো দিস ইজ বেসিক্যালি সিবিএফ, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এবং এটাকেই আমরা সবকিছুর রেফারেন্স হিসেবে ইউজ করি। এটার সাপেক্ষে ওই পয়েন্ট কত দূরে, কত নিচে, ওইখানে কি হবে না হবে সবকিছু হিসাব নিকাশ করতে। পয়েন্ট হইলো এই পয়েন্টটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, এটা ডিপেন্ড করবে বেসিক্যালি এই দুইটা যে লাইন গেছে, লেটস সে এটা একটা লাইন, এটা একটা লাইন, এই যে দুইটা লাইন গেছে এই বরাবর তরঙ্গ তো কিছুটা পথ অতিক্রম করে গেছে, সেম তরঙ্গ এখান থেকে বের হইতেছে, এটা গেছে কিছু পরিমাণ পথ, এটা গেছে কিছু পরিমাণ পথ। লেটস সে আমরা যদি বলি এটা হলো L1 পথ গেছে, এটা হলো L2 পথ গেছে, ঠিক আছে? তাহলে এটা যদি পি বিন্দু হয়, তাহলে পি তে উজ্জ্বল হবার শর্ত কি? পি উজ্জ্বল হবে যদি, উজ্জ্বল হবে যদি এই যে L1 আর L2 যে পথ পার্থক্য, L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু সাম এন ল্যামডা হয়। এটা আমরা একটু আগে দেখছি। তাহলে সিমিলারলি এটা অন্ধকার হবে কখন বলতো? এটা অন্ধকার হবে যদি এই L2 মাইনাস L1 সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2 হয়, রাইট? এগুলা জিনিসপত্র আমরা মোটামুটি সবাই জানি। কাহিনী হলো, ধরে নিলাম ধরো এই পয়েন্টটা একটা উজ্জ্বল বিন্দু, ঠিক আছে? পয়েন্টটা একটা উজ্জ্বল বিন্দু, তাইলে এই উজ্জ্বলটা এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কতটা দূরে আছে এটাকে আমরা দেখাই হলো yn বা xn দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা তোমার সেটা দিয়ে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। আমি yn লিখলাম, xn দিয়ে অনেক জায়গায় দেখানো হয়। সো বেসিক্যালি আমরা এখন বাইর করতে চাচ্ছি উজ্জ্বল হোক কিংবা অন্ধকার হোক, কোনো একটা ডোরা সেন্ট্রাল ব্রাইট থেকে কতটা দূরত্বে আছে, ঠিক আছে? এবার আমাদের টার্গেট এটা। তো এটার জন্য দুটো সূত্র আছে। যদি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এটা এনতম উজ্জ্বলের দূরত্ব হয়, এনতম, এনতম কেন বলতেছি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ র্যাঙ্কিং আছে না, এগুলোর ক্রম আছে, রাইট? তো আমরা এটা বলতেছি যেটা যদি এনতম উজ্জ্বল হয়, উজ্জ্বলের দূরত্বের ফর্মুলাটা আসে এরকম, yn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, যেখানে n তো বুঝতেই পারছি কি তোমার কততম ক্রম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সেটা দিয়ে, দেন ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ডি হইলো গিয়ে পর্দার দূরত্ব, আর এ তো বললাম স্লিট দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাও একটু মাথায় রেখো এই যে এন যেটা এখানে, এটার ভ্যালু কত কত হইতে পারে আর কি। সো এন এর ভ্যালু ক্যান বি 0, 1, 2, 3 ব্লা 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 ব্লা। একটা কোশ্চেন আসতে পারে এন এর ভ্যালু তাহলে 0 কি মিন করে এখানে? কোশ্চেনের আনসার হলো এই 0 যেটা আছে এটা এটা বসাইলে কত হবে? পথ পার্থক্য 0 হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এটা আসলে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ মিন করে। এই যে 1টা আছে, 1 বসাইলে এটা ফার্স্ট ব্রাইট মিন করে, 2 বসাইলে এটা হলো সেকেন্ড ব্রাইট মিন করে। ওকে, বুঝলাম। এরপর রইলো বাকি তাইলে এই সেম ডিসটেন্সটা যদি এবার হয় তোমার হইলো গিয়ে একটা অন্ধকারের এনতম অন্ধকার, লাইক প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, এরকম করে কোন একটা অন্ধকারের দূরত্ব যদি হয়, সেক্ষেত্রে তাইলে আমরা লিখবো yn ইজ ইকুয়াল টু, দুই ভাবে লেখা যায়, এটা বিজোড় সংখ্যক তো, সো এরকম চলে আসে টুয়াইস n প্লাস 1 ল্যামডা ডি বাই 2a। কাহিনী হলো এখানে বিজোড় তো টুয়াইস n প্লাস না 1 দিয়ে, অনেক জায়গায় টুয়াইস n মাইনাস 1ও দেওয়া হয়। আমি তোমাকে বলি বেসিক ব্যাপারটা কি, যে যখন প্রথম অন্ধকার হয় তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট ডার্ক যখন হইতেছে, ফার্স্ট ডার্কে পথ পার্থক্য, পাথ ডিফারেন্স যেটা, সেটা হয় হইলো গিয়ে তোমার ল্যামডা বাই 2, দ্যাটস ইট। সেকেন্ড ডার্কে যখন যাচ্ছ সেটা হয় হইলো 3 ল্যামডা বাই 2 এন্ড সো অন। এই জিনিসটা মেনটেন করার জন্য তুমি এখানে এখন যা দরকার তাই করো। তুমি তাইলে চিন্তা করে দেখো এন এর ভ্যালু যখন এখানে বসাবা, তুমি এখানে যখন এন এর ভ্যালু বসাবা, এন এর ভ্যালু তাহলে স্টার্ট করতে হবে তোমার 0 থেকে এন্ড সো অন। করলে কি হবে তাকাও, এন যখন 0 বসাচ্ছি এটা কত হচ্ছে? 1 ইন্টু ল্যামডা বাই 2 আছে একটা, রাইট? ডি বাই এ এটাকে বাদ দিয়ে দাও, ডি বাই এ এখানেও আছে ওইখানেও আছে, এখানে হলো এন ল্যামডা, এখানে হলো দেখো টুয়াইস এন প্লাস 1 ল্যামডা বাই 2, রাইট? পার্থক্যটা কই? ডি বাই এ দুই জায়গাতেই আছে, এখানেও দেখো ডি, এখানেও দেখো এ,
এটাতেও দেখো ডি, এটাতেও এ, সো ডি বাই এ কে বাদ দাও, বাকিটুক দেখো আমাদের ওই পাথ ডিফারেন্সের ফর্মুলা থেকে আসতেছে এন ল্যামডা আর টুয়াইস এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। সো তুমি সিম্পলি চিন্তা করো এটাকে তোমার প্রথমটার জন্য যদি বাইর করতে চাও এটা হইতে হবে ল্যামডা বাই টু, খালি ল্যামডা বাই টু, তাহলে কি করবা, এন এর মান ওয়ান বসাবা না, কিন্তু কত বসাবা, জিরো বসাবা। জিরো বসাইলে দেখো টু ইন্টু জিরো প্লাস ওয়ান, তার মানে কত হলো ওয়ান ল্যামডা বাই টু। ক্লিয়ার? সো এখানে জিরো যখন বসাবা, এখানে জিরো যখন বসাচ্ছ, দিস জিরো স্ট্যান্ডস ফর দ্য ফার্স্ট ডার্ক। ঠিক আছে, সো এটা কিন্তু আমার ফার্স্ট ডার্ক ইন্ডিকেট করে। ওয়ান যখন বসাইতেছি এটা তাইলে সেকেন্ড ডার্ক ইন্ডিকেট করবে। ঠিক আছে, সিমিলারলি থ্রি যখন বসাইতেছি এটা তার মানে ফোর্থ ডার্ক ইন্ডিকেট করবে। তার মানে তোমার যততম ডার্ক লাগবে তুমি এন এর ভ্যালু বসাবা অ্যাকচুয়ালি তার থেকে এক কম। তোমার যদি দশম অন্ধকার চায় তুমি এখানে বসাবা নয়। এটাকে অনেকে টু এন মাইনাস ওয়ান দিয়ে করে, তখন আবার এন এর ভ্যালু এক দুই তিন চার করতো। যাই হোক, ম্যাক্সিমাম বই এভাবে দেওয়া, তাই জন্য আমি এভাবে দিয়ে করাইতেছি। আই গেস তাইলে মোটামুটি ব্যাপার স্যাপার কারোর কাছে বুঝতে অসুবিধা থাকার কথা না আর কি, এখানের ফর্মুলা গুলা। এটা যদি হয়ে যায় এরপর চলে যাব আমরা খুব গুরুত্বপূর্ণ দুটার জিনিসে, যেটাকে আমরা বলতেছি হইলো গিয়ে তোমার ডোরা ব্যবধান আর ডোরা প্রস্থ। এটা নিয়ে আমরা একটু হালকা হালকা কথাবার্তা বলতে চাইতেছি আর কি। সো বেসিক্যালি ডোরা তো সৃষ্টি হইতেছিল একটু আগে দেখতেছিলাই। ডোরা ব্যবধান বলতে আসলে কি বোঝাই? ডোরা ব্যবধান বলতে আমরা বোঝাই হইলো এই জিনিসটা। দেখো সহজ করে যদি বলি যে এইটা একটা উজ্জ্বল, লেটস সে এটা একটা উজ্জ্বল, একটা উজ্জ্বল থেকে উজ্জ্বলের যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি হইলো গিয়ে একটা ডোরা ব্যবধান। কিংবা উল্টা করে বলতে পারো একটা অন্ধকার থেকে একটা অন্ধকারের যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি হলো ডোরা ব্যবধান। কারণ এখানে ডোরার প্রস্থগুলো আমরা সমান ধরে নিই আর কি, যদিও প্র্যাকটিক্যালি এক্স্যাক্টলি সমান হয় না, স্টিল আমরা হলো সমান ধরে নিয়ে করতেছি হিসাব। আই গেস তাইলে এই ব্যাপারটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা না যে ডোরা ব্যবধান বলতে কি বোঝাচ্ছি। সো এই জিনিসটাই হলো এখানে ডোরা ব্যবধান নির্দেশ করে। তুমি এইটাকে যদি চাও দুইটা বিন্দুকে একটু উপরের দিকে তুললে তুমি তাইলে দেখো ডোরা ব্যবধান আলটিমেটলি কি নির্দেশ করতেছে, একটা উজ্জ্বল আর একটা অন্ধকার, এই দুইটা ডোরা মিলায় যে স্পেসটা ক্রিয়েট করতেছে সেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি একটা ডোরার ব্যবধান। সো একটি ডোরার ব্যবধান মানে হলো একটা উজ্জ্বল ডোরা আর একটা অন্ধকার ডোরা, দুইটা জিনিস মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা, আর প্রস্থ বলতে কি বোঝাচ্ছি? প্রস্থ মানে হইলো একটা উজ্জ্বল থেকে একটা অন্ধকারের যে সেন্টার তার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এই যে অন্ধকার আর উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। ইভেন তুমি চাইলে এটাও দেখাইতে পারো যে ডোরা প্রস্থ দেখাবো তো, সো প্রস্থ বলতে আসলে আমি এইটুকু বোঝাচ্ছি। এটাকেও কিন্তু প্রস্থ বলা যায়। প্রস্থকে তুমি অনেক কিছু দিয়ে দেখাইতে পারো, আমি এখানে জেড দিয়ে দেখাবো। ঠিক আছে, কারণ এক্স অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, আমি এটাকে জেড দিয়ে দেখাবো। জেড হইলো আমার ডোরা প্রস্থ নির্দেশ করে। সো এখানেও এটা হলো গিয়ে জেড। ঠিক আছে, ছোট হাতের জেড দিয়ে আমরা ডোরার প্রস্থ দেখাতে চাচ্ছি, যে এইটুকু, এটা ছবিটা বড় আছে। সো দিস ইজ বেসিক্যালি ডোরা প্রস্থ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেকটা জিনিস প্রায়ই আসে যে আমরা যখন বলি এতগুলি ডোরার ব্যবধান অত, অতগুলি ডোরার ব্যবধান অত। সো লেটস সে আমাকে বললো চারটা ডোরার ব্যবধান, চারটা ডোরার ব্যবধান, একটা ডোরার ব্যবধান মানে কি? বিটা। একটা ডোরার ব্যবধান মানে বিটা। সো চারটা ডোরার ব্যবধান মিন্স 4 বিটা, রাইট? 4 বিটা, এটা মাথায় রেখো। এটাকে অনেকেই ছবি টবি এঁকে অনেক কচলায় হইলো গিয়ে খাইতে পছন্দ করে, বাট কোনো দরকার নাই এত কচলানোর। সিম্পলি জাস্ট এইটুকু মনে রাখো যে চারটা ডোরার ব্যবধান মিন্স 4 বিটা, দ্যাটস এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, সো দেখো আলটিমেটলি এখানে কি আসতেছে, এরকম চারটা পেয়ার আসতেছে, একটা বিটা, দুইটা বিটা, তিনটা বিটা, চারটা বিটা। ক্ষেত্র বিশেষে এমসিকিউ প্রবলেম গুলাতে একটু গ্যাঞ্জাম লাগে, অনেক সময় দেখা যায় আনসার দিচ্ছে না। ঠিক আছে, অনেক সময় বলে যে আনসার দিচ্ছেন মানে মিলতেছে না, তখন তুমি হইলে ওইভাবে চিন্তা করে দেখতে পারো চারটা হইলে তিনটা ধরবো, হ্যান করবো ত্যান করবো, সব প্যাচার। বাট আদারওয়াইজ তোমার অঙ্ক যেভাবে যাইতেছে চারটা ডোরার ব্যবধান মিন্স 4 বিটা, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি হইলো মানে সেই কোশ্চেনে তোমাকে প্রায় পরীক্ষায় এটা ফেস করতে হয় যে দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, এই কথাটা বলা থাকলো।
তাহলে আমি আসলে কি এটাকে বিটা ধরবো নাকি জেড ধরবো? একটা কোশ্চেন আসে না, যেটাকে আমি বিটা ধরবো নাকি জেড ধরবো? দুইটা ডোরা বলতে আসলে কতটুকু বুঝতেছি। অনেকেই এখানে ডোরার প্রস্থ ধরতে আগ্রহী, ঠিক আছে, ডোরার প্রস্থ ধরতে আগ্রহী। বাট আমরা মোটামুটি বেশ অনেকগুলা হইলো গিয়ে ফিজিক্স রাইটারদের বই ঘাটাঘাটি করছি, যেগুলা ধরো ইউনিভার্সিটি লেভেলে হয়তো পড়ানো হয়। সেখানের ম্যাক্সিমাম বইয়ের মধ্যেই ডোরা বলতে তারা কেবলমাত্র উজ্জ্বল ডোরাকে ইন্ডিকেট করে। কোথাও অন্ধকার ডোরাকে ওইরকম করে আলাদাভাবে ট্রিট করা হয় না। দ্যাট মিনস তোমাকে যখন ফ্রিঞ্জ বা ডোরা বলতেছে, সে ইন্ডিকেটই করতেছে হলো উজ্জ্বল। অ্যাজ এ রেজাল্ট যখন তুমি আসলে এটাতে যাচ্ছ, দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, এখানে আমরা অলওয়েজ ইউজ করব ডোরা ব্যবধান, ঠিক আছে? এখানে আমরা অলওয়েজ ইউজ করব ডোরা ব্যবধান। ইভেন আমরা যে ডোরা প্রস্থ টার্মটা ইউজ করি, এটা ম্যাক্সিমাম ফিজিক্স রাইটার বা ইংলিশ যে বইগুলো আছে হাই ক্লাসের, সেগুলাতে নাই, ঠিক আছে? সো এই ডোরা প্রস্থ টার্মটা নাই, এটা বাংলাদেশের রাইটারদের বইয়ে ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায়। সো আমরা এখানে ডোরা ব্যবধান বা বিটাটাই হিসাব করব। এবার হইলো গিয়া পরের কোশ্চেন, যে ভাই বিটা দিয়ে তো আনসার করে আনসার মিলে না, যদি না মিলে তখন হাফ করে দিয়ে প্রস্থ বাইর করতে পারো, এটা নিয়ে তো সমস্যা নাই, তাই না? হাফ করে দিয়ে প্রস্থ বাইর করতে পারো, কারণ এই ছবি দেখেই এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে বিটা মানে জেড বা ডোরা প্রস্থটা হলো গিয়ে অ্যাকচুয়ালি বিটার হাফ, রাইট, বা ডোরা ব্যবধানের হাফ। সো তুমি প্রথম তোমার টার্গেট থাকবে, বা যা যা বললাম সেই অনুযায়ী থিওরিটিক্যালি যদি আগাও তুমি, অবশ্যই দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব বললে তুমি প্রথমে বিটা বাইর করে চেক করবা যে মিলতেছে কিনা, কোনো আনসার আছে কিনা, যদি থাকে ওইটাই আনসার দিবা। বাট যদি দেখো আনসার পাচ্ছ না, তাহলে হাফ করে দিয়ে দেখো এবার প্রস্থতে আনসার মিলতেছে কিনা। সে হয়তো তাহলে সেক্ষেত্রে ওইটাকে প্রস্থ হিসেবে ট্রিট করছে। বাট আমরা যদি মানে ঠিকঠাক মতো আগাইতে চাই, লজিক্যালি আগাইতে চাই, তাহলে কখনোই আমাদের দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্বতে ডোরা প্রস্থ দেওয়া উচিত না। আই গেস আমি এটা ক্লিয়ার করে ফেলতে পারছি, অনেকবার বলছি। ক্লিয়ার? দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব মানেই হলো ডোরার ব্যবধান, বিটা বাই করব। আচ্ছা, সো এটা ক্লিয়ার হয়ে গেলে এরপর আমরা বিটা আর জেড এর রাশিমালাগুলো একটু দেখে নিতে চাই। রাশিমালাগুলো কিরকম? খুবই সিম্পল সিম্পল দুইটা রাশিমালা। বিটা যেটা, বিটার রাশিমালা হলো এরকম, ল্যামডা ডি বাই এ, এটা হলো বিটার রাশিমালা। আর জেড এর রাশিমালা তাইলে কি হবে? প্রস্থ যেটা, দ্যাট ইজ বেসিক্যালি ল্যামডা ডি বাই 2a, এটা হবে ল্যামডা ডি বাই 2a। এতক্ষণে তোমরা শিখে গেছো যে ল্যামডা কি, ডি কি, আর এ কি। সো এগুলা নিয়ে আমি আসলে আর ডিটেইলস আলোচনা এখন ঢুকলাম না, আশা করি এইটুকু মনে থাকবে। সো কোশ্চেনে চলে যাই, কোশ্চেনে কি বলছে দেখি। এবং আমরা করতে করতে গিয়েও দেখবো প্রচুর অঙ্কের আনসার মিলতেছে না, তখন আমরা ওই যে আবার নিপাতনে সিদ্ধ ওই রকম হাফ করে দেখবো কোনটা দিয়ে মিলে। সো উইথ টু স্লিট স্পেসড ডি ইজ ইকুয়াল টু 0.2 mm অ্যাপার্ট, দেখো ডি ইকুয়ালস টু 0.2 mm অ্যাপার্ট, তাহলে ডি এর ভ্যালু মানে এ যেটা আমরা ধরে থাকি আর কি, on a screen at a distance of d is equal to 1 meter, the third bright fringe is found to be displaced x equals to 7.5 millimeter from the central fringe. What is the wavelength lambda? So y is equal to আমরা জানি ব্রাইট যেহেতু বলছে n lambda d by a, তাহলে y এর ভ্যালুটাই x দিয়ে দিছে এখানে 7.5 mm into 10 to the power minus 3 is equal to n এর ভ্যালু কত? থার্ড বলছে তাই না, থার্ড ব্রাইট ফ্রিঞ্জ। সো এখানে দেখো আমরা দুইটা স্লাইড আগেই দেখাই আসছিলাম, ফার্স্ট ব্রাইটের জন্য 1 বসাই, সেকেন্ড ব্রাইটের জন্য কিন্তু 2 বসাই। সো এরকম করে এটা হইলে এখানে বসাবো হইলো 3 ইন্টু ল্যামডা বাইর করতে হবে, ডি হইলো 1 মিটার অ্যাপার্ট, আর এ দেওয়া আছে 0.2 mm ইন্টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে একটু এখান থেকে বাইর করে ফেলি আমরা যে ল্যামডার ভ্যালু কত আসে। সুন্দর হচ্ছে না ল্যামডাটা। ওকে, ল্যামডার ভ্যালু কত চলে আসে একটু বাইর করার চেষ্টা করি। তাহলে আসবে হইলো 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 3। আনসার আসতেছে হইলো 5 ইন্টু 10 ইনভার্স 7, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, দ্যাট মিনস এটাকে লিখতে পারবো 5000 অ্যাংস্ট্রম। এটাকে লিখা যাবে 5000 অ্যাংস্ট্রম, বা তুমি যদি অন্যভাবে লিখো এটাকে 500 ন্যানোমিটারও লিখা যাবে, 500 ন্যানোমিটারও লিখা যাবে। দ্যাটস ইট। সো এটা এমনি মনে রাখতে পারো, কারণ আলোর এই অঙ্কগুলোতে প্রায় এটা আসে। 10 টু দি পাওয়ার মাইনাস 7 আসার মানে এটা 100 গুণ করলে ন্যানোমিটারে যাবে, 1000 গুণ করলে অ্যাংস্ট্রমে চলে যাবে। তো এখান থেকে কারেক্ট আনসার কোনটা আসতেছে বলো তো? 500 ন্যানোমিটার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি এটা বুঝতে পারছি, সমস্যা নাই। পরেরটা,
ইয়ং এর ডিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক দেওয়া আছে পার্শ্ববর্তী দুটি ডোরা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। দেখো আবার পার্শ্ববর্তী দুটি ডোরা কেন্দ্রের, তাহলে কি ধরবো? বিটা ধরবো। ঠিক আছে, বিটা ধরে অঙ্ক করব, না মিললে হাফ করব। মাথায় রেখো কি করব, ফার্স্ট অ্যাটেম্প্ট দেই, যদি মিলে যায় তাহলে তো হইলো, না হইলে আমরা অন্য কিছুতে যাব। তাহলে ফার্স্ট অ্যাটেম্প্ট বিটা দিয়ে করব, ফার্স্ট অ্যাটেম্প্টে বিটা দিয়ে ট্রাই করব। পর্দার দূরত্ব দেওয়া আছে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। এখান থেকে তাইলে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব বাইর করতে চাই, এ ইকুয়ালস টু হয়ে যাবে, তাহলে ল্যামডার ভ্যালু লাগবে সি বাই এফ করে দিব আমরা, 6 10 টু দি পাওয়ার 14 আর 3 10 টু দি পাওয়ার 8 বাই 6 10 টু দি পাওয়ার 14। ডি কত? ডি হইলো 1.4 মিটার, আর নিচে চলে যাবে হইলো গিয়ে বিটাটা কত বলছে, 0.7 mm, সো 0.7 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, বসায় দিয়ে দেখি কত আসে। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14 ইন্টু 1.4 বাই 0.7 ইন্টু 10 টু দি পাওয়ার -3। কত আসতেছে? আনসার হলো 1 ইন্টু 10 ইনভার্স 3, 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তাহলে দেখো তো 1 মিলিমিটার কি এখানে আছে কিনা? নাই, আনসার হলো নাই। তার মানে সোজা হিসাবে এভাবে লিখে দিই, এটা 1 mm হওয়ার কথা ছিল বাট নাই। আনসার মিলতেছে 1.033 mm না, কিন্তু এটা স্পেসিফিক্যালি একেবারে পুরো পারফেক্ট 1 আসছে, সো এটা 1.033 হওয়ার কোনো কারণই নাই। ঠিক আছে, মাথায় রেখো। সো যেটা করতে পারি, সেকেন্ড অ্যাটেম্পটে এবার যাব, যে আমি ধরবো তাইলে এটা ছিল অ্যাকচুয়াল অ্যাপ্রোচ। নরমালি রিটেন হইলে এটাই করতাম, রিটেন হলে এটাই করব। ঠিক আছে, বাট যেহেতু এমসিকিউ মিলে নাই, তাইলে এবার আমরা প্রস্থ ধরে অঙ্ক করব। এবার প্রস্থ ধরে করব। সো প্রস্থ ধরে যদি করি, তুমি জাস্ট সেম জিনিসটা চিন্তা করো, এটা হয়ে যাবে জেড ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। সো এখানে এ সমান চলে আসবে ল্যামডা ডি বাই টুয়াইস জেড। সো জাস্ট আগে যা আনসার পাইছো সেটা 2 দিয়ে ভাগ হবে, আবার এখানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, আনসার চলে আসতেছে হইলো 5.5 মিলিমিটার, একেবারে এক্স্যাক্টলি 0.5 mm, যেটা হলো আনসারের মধ্যে আছে। সো ডি কে আনসার হিসাবে দিব আর কি। ঠিক আছে, সো আমি বলতেছি না এটা ভুল, ঠিক আছে, জাস্ট যে অঙ্ক বা কোশ্চেনটা সেট করছে সে হইলো সেটাকে প্রস্থ ধরে চিন্তা করে অঙ্কটা করছে। আশা করি এইটুকু তাইলে ক্লিয়ার সবার কাছে। বাট আমরা যে অ্যাপ্রোচটা বলতেছিলাম সেই অ্যাপ্রোচ আশা করি বুঝাইতে পারছি। সো পরেরটা, ইয়ং এর ডিচির পরীক্ষায় আলোর কম। পরের প্রবলেমটা আমাদেরকে বলতেছে ইয়ং এর ডিচির পরীক্ষায় চির দুইটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, আর ডিচির থেকে পর্দার যে দূরত্ব আছে এটাকে দ্বিগুণ করলে ডোরার ব্যবধানে কি চেঞ্জ আসবে। তো ডোরার ব্যবধানের ফর্মুলাতে আমরা চলে যাই ডিরেক্ট। ডোরার ব্যবধানের ফর্মুলা হলো বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ, রাইট? এ। এবার তোমাকে বলছে চেঞ্জ করছে কি কি, সাম বিটা প্রাইম হয়ে যাবে ইজ ইকুয়াল টু, দেখো বলতেছে যে চির দুইটার মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করছে, সো এ কে এ বাই 2 করে দিছে, আর সাথে দ্বিচির থেকে পর্দার দূরত্বকে ডাবল করছে। সো ল্যামডা সেমই আছে, জাস্ট এটা হলো 2d করে দিছে ডাবল। সো এখান থেকে দেখো বিটা প্রাইম ইজ ইকুয়াল তুমি লিখতে পারতেছো ল্যামডা ডি বাই এ, এটা হয়ে যাবে 2 ইন্টু 2 তার মানে 4, আর এই যে ল্যামডা ডি বাই এ যেটা আছে দ্যাট ইজ বেসিক্যালি আমার বিটা আগেরটা ইন্টু 4, তার মানে 4 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, একেবারে সোজা জিনিস এখান থেকে করে ফেলা গেল। সো এটা হয়ে যাচ্ছে 4 গুণ, ইজি প্রবলেম, ইজি সলিউশন। চলে যাবো পরেরটাতে, বলতেছে 5600 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্যে এক বর্ণ রশ্মির দুইটি সুসংগত উৎস 1 মিটার দূরে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জা সৃষ্টি করে। পরপর দুটি উজ্জ্বল পট্টির দূরত্ব 0.2 মিলিমিটার, দুটি সুসংগত উৎসের মধ্যবর্তী দূরত্ব বাইর করেছে। আমি একবারে বলে ফেলি, পরপর দুইটা উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব, এটার মানে কি বলতো? এটাই তো আমার ডোরা ব্যবধানের সংজ্ঞা, রাইট? সো এখান থেকে আমি বলতে পারতেছি বিটা ইজ ইকুয়াল টু 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, রাইট? তাহলে এবার বিটা সমান আমরা কি জানি, ল্যামডা ডি বাই এ। বসায় দিই একবারে, ল্যামডা তাইলে 5600 অ্যাংস্ট্রোম, 5600 ইন্টু 10 টু দি পাওয়ার -10, ডি বলতেছে 1 মিটার বাই এ ইজ ইকুয়াল টু 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3।
সো এখান থেকে এ এর রাশিমালাটা বের করে ফেলো তো কি আসে দেখি একটু আমরা। সো 5600 ইন্টু 10⁻⁻10 ইন্টু 1 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 10⁻⁻3। সো এটা চলে আসতেছে হইলো 2.8 10 ইনভার্স 3। 2.8 ইন্টু 10 ইনভার্স 3 মিটার বা 2.8 মিলিমিটার। সো কোথায় আছে এই যে দেখো 2.8 মিলিমিটারটা চলে আসবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? সো এটা আমরা পারলাম। চলে যাব তাহলে পরের অঙ্কতে। এটাতে আমাদেরকে কি বলতেছে, ইয়ং এর ডিজির পরীক্ষায় হলুদ বর্ণের অর্থাৎ এত ল্যামডা দেখো আবার সেন্টিমিটারে দেওয়া, ঠিক আছে, মিটারে নিতে হলে 10⁻⁻7 হয়ে যাবে। হ্যাঁ, সো হয়ে যাবে আলো ব্যবহার করলে পর্দায় 0.1 সেন্টিমিটার প্রস্থের পট্টি পাওয়া যায়। আবার অজানা বর্ণের ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো ব্যবহার করলে 0.8 সেন্টিমিটার প্রস্থের পট্টি পাওয়া যায়। তাহলে অজানা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? সিম্পলি জাস্ট তুমি চিন্তা করো, আমার দরকার হলো পট্টির প্রস্থ আর তরঙ্গ দৈর্ঘ্য এই দুইটার মধ্যে একটা কম্পারিজন, রাইট? সো পট্টির প্রস্থের সমীকরণ কি? z ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। সো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে lambda 2 over lambda 1 will be z2 by z1, right? এখান থেকে করে ফেলতে পারি, বাকিটুকু কাটা যাবে কারণ এখান থেকে বোঝাই যাচ্ছে z is proportional to lambda, রাইট? z যেহেতু proportional to lambda, এখান থেকে আমি এটা লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে অজানা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাইর করে ফেলো। lambda 2 is equal to z2 by z1 কত কত বলো তো? এখানে দেওয়া আছে হলো 0.1 সেন্টিমিটারের প্রস্থের পট্টি পাওয়া যায়, আর আলো ব্যবহার করলে এটা হয় 0.08 সেন্টিমিটারের। তাইলে বসায় দাও একটু। z2 এর ভ্যালু হলো 0.08 আর ওইটা ছিল 0.1, তার সাথে এখানে গুণ হয়ে যাবে 5.89 ইন্টু 10⁻⁻7 দিয়ে দেই, মিটারে চলে যাবে। তাইলে চলো একটু কত আসে দেখি। 0.08 divided by 0.1 into 5.89 into 10⁻⁻7. Okay, so 4.712 into 10⁻⁻7 meter, that is আমি লিখতে পারবো 4712 অ্যাংস্ট্রম, রাইট? সো এটা খুবই পপুলার টাইপের ইউনিট কনভার্সন। সো এটা একটু মনে রাখো, মিটার থেকে ন্যানোমিটারে বা তোমার মানে এই যে 10⁻⁻7 থাকলে আর কি, একটু আগে বলছিলাম 100 দিয়ে গুণ করলে ন্যানোমিটারে যায়, 1000 দিয়ে গুণ করলে কিন্তু অ্যাংস্ট্রমে চলে যায়। তো আবারও সেম জিনিস ইউজ করলাম, এটা একটা বিখ্যাত অঙ্ক। একটু বুঝতে হয়। বলছে ইয়ং এর ডিচির পরীক্ষায় ডিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। অনেকেই এটাতে প্যারা খায় যায়, কারণ সবাই পরে কিরকম চিন্তা করো, ইয়ং এর ডিচির পরীক্ষা সবাই পরে হইলো এক্স্যাক্টলি এই ছবিটা দিয়ে, আমরা যেটা দিয়ে দেখাইছি, যেখানে শুরুই করে আমরা হইলো গিয়ে ডিচির থেকে। বাট ইয়ং যে সেটআপটা সাজাইছিলেন, ঠিক আছে, ইয়ং এর সেটআপটাতে কিন্তু প্রথমে একটা একক চির ছিল। মানে তার সেটআপটা যদি আমি তোমাকে একটু এঁকে দেখাই, কাইন্ড অফ এরকম এরকম একটা বিন্দু উৎস ছিল আলোর। সেখান থেকে আমরা যদি একটু এখানে একটা ডট লাইন নিলাম এই বরাবর, সেখান থেকে কাইন্ড অফ ব্যাপারটা এরকম ছিল যে এই বরাবর এখানে একটা, দেন এই, তারপরে এই, ফাইনালি এখানে একটা পর্দা রেখে দিয়েছিলেন। সো এই ছিল মোটামুটি ভাবে তার সেটআপ আর কি। সোজা করেই আঁকার চেষ্টা করি আর কি যতটা হয়। ওকে, সো এই ছিল মোটামুটি তার সেটআপ। সো এখন এই সরি একটু ভুল লাগছে, এখানে তো প্রথমেই আমরা দ্বিচির দিয়ে দিছি, একটু একটু তাইলে আগের থেকে আর একটু ঠিক করে আসি। এটা নরমালি আমরা দেখে অভ্যস্ত, বাট তার যে সেটআপটা ছিল সেই সেটআপে কি কি ছিল একটু জাস্ট দেখায় নি। এইগুলা একটু সরায় দিই, দেন এটা নিয়ে নিলাম। ওকে, এটারও আগে এখানে ছিল হইলো গিয়ে এই জায়গায় একটা একক চির, এই জায়গাটাতে প্রথমে একটা একক চির ছিল, তারপর হলো দ্বিচির। দ্যাট মিনস এখান থেকে আলো হইলো গিয়ে তোমার ছড়াইছে, প্রথমেই একক চির দিয়ে পাস করছে, সেখানে একটা সিঙ্গেল স্লিট রাখতেছিলাম যেটা, সেটা দিয়ে পাস করছে, হ্যাঁ
ঠিক আছে, ওকে। সো এই সিঙ্গেল স্লিট দিয়ে পাস করছে, এটাকে আমরা বলতেছিল একক চির, দেন এটা হইলো দ্বি চির। তাহলে বলতেছে কি দ্বি চিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। সো বলা হচ্ছে কি এই যে ডিসটেন্সটা, দিস ইজ বেসিক্যালি 5 সেন্টিমিটার, এবং বলতেছে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হইল। স্বাভাবিক ব্যাপারে যে এখান থেকে প্রথমে এরকম করে আলো যায়, দেন এটা থেকে গিয়ে এভাবে করে সামনে ছড়াইতে থাকে, ঠিক আছে, এন্ড দেন সামনে গিয়ে তুমি হইলো গিয়ে ওই প্যাটার্ন পাইতে পারো আর কি। আচ্ছা, তো বলতেছে কি এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা পর্দা। দেখো এখানে একটা ট্রিক খেলছে, ঠিক আছে, কি ট্রিক একটু ভালো করে যদি তাকাও, এই এক চির থেকে পর্দার দূরত্ব বলতেছে 205 সেন্টিমিটার, 205 cm। তাহলে চিন্তা করে দেখো তো ডি এর মান আসলে কত, ডি কিন্তু এইটুক, ঠিক আছে। সো ডি ইকুয়ালস টু হয়ে যাবে কিন্তু 200 সেন্টিমিটার, দ্যাট ইজ বেসিক্যালি 2 মিটার, 2 মিটার। ক্লিয়ার? এখানে একটা ট্রিক খেলছে, এই জিনিসটা তোমার জানা না থাকলে হালকা প্যারা খেয়ে যাবে। পরে বলছে কি এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় 10টি ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার। এই যে এই কথাটা আমরা আগে বলে আসছিলাম, 10টা ডোরার ব্যবধান মানে আসলে কি বলতো, 10 বিটা। 10টি ডোরার ব্যবধান মানে কিন্তু 10 বিটা। এটাতে প্যাচ খেও না, সো তোমাকে বলেই দিছে 10 বিটা ইকুয়ালস টু কত, 2 সেন্টিমিটার, তার মানে 0.02। তাহলে এখান থেকে বাড়ি করতে বলছে দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব, এ এর মান কত, সো 10 ইনটু বিটা মানে ল্যামডা ডি বাই তোমার এ হবে ল্যামডার ভ্যালু, তাহলে বলে দিছে তোমাকে 5000 অ্যাংস্ট্রম, সরি 5100 অ্যাংস্ট্রম। সো 5100 ইন্টু 10⁻⁻10, ডি এর ভ্যালু 2, ল্যামডা ডি, ঠিক আছে, ল্যামডা ডি বাই এ থাকবে এখানে, আর এই জায়গায় হয়ে যাবে 0.02। এটাকে আমরা ক্যালকুলেটরে দিয়ে একটু বের করে ফেলতে চাই যে এ এর ভ্যালুটা আসলে কত আসে। চলো একটু করে ফেলার চেষ্টা করি। আমাদের তাহলে 10 বিটা, একবারে ইকুয়েশনই লিখে দিই, 10 ইন্টু তোমার 5100 ইন্টু 10⁻⁻10 ইন্টু 2 ডিভাইডেড বাই এখানে চলে আসবে 0.02। ওকে, তাহলে আনসার চলে আসতেছে কত, 5.1 10 ইনভার্স 4, 5.1 into 10⁻⁻4 মিটার, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্লিটস, এন্ড এটাই আনসার। এই এতটুকু অঙ্ক করে দিলেই কিন্তু 10-10টা মার্ক দিয়ে দিচ্ছে। সো ট্রিকি পার্ট কি, এই ডিটা বাইর করা, বাকিটুক সোজা, আর এই 10 বিটা সমান 0.02 এইটুক বুঝতে পারা, ঠিক আছে, এখানে অত প্যাচ কোচের কিছু নাই। পরেরটা, ইয়ং এর ব্যতিচারের দ্বিচির পরীক্ষায় এত হার্টজ কম্পাঙ্কের লাল আলো ব্যবহারের ফলে ডোরা প্রস্থ এত হয়, যদি এত কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করা হয় তাহলে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে। মাথায় রেখো এই ওয়ার্ডটা কিন্তু একটা ট্রিকি ওয়ার্ড, কেন একটু পরে বলতেছি। জাস্ট তুমি চিন্তা করো জেড ইজ ইকুয়াল টু আমরা কি ইউজ করি, ল্যামডা ডি বাই 2a। এখান থেকে একটু চিন্তা করে দেখো ল্যামডাকে লিখতে পারবো কি সি বাই এফ, ল্যামডাকে সি বাই এফ লেখা যায়, তাহলে এটা হয়ে যাবে ডিসি ডিভাইডেড বাই টুয়াইস এ এফ। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি জেড ইজ প্রপোর্শনাল টু 1/f। তাহলে এখান থেকে তোমাকে বলতেছে ডোরা প্রস্থ Z2 সমান, তাইলে আমরা লিখতে পারবো F1 বাই F2 ইন্টু Z1। তাহলে কত আসতেছে, F1 হলো 4.69 10⁻14, পরের বারে দিছি 7.5 10⁻14, 7.5 10⁻14 ইন্টু Z1 এর ভ্যালু কত ছিল, 2.4 10⁻⁻4, 2.4 ইন্টু 10⁻⁻4 মিটার। তাইলে এখান থেকে একটু বাইর করার চেষ্টা করি কত আসে, 4.69 ডিভাইডেড বাই 7.5 ইন্টু হলো 2.4, কত আসে, আনসার আসে 1.5008, 1.5008 ইন্টু 10⁻⁻4 মিটার। সুন্দর হইল না, হ্যাঁ। তাহলে দেখো তো চেঞ্জ কত, ডেল্টা জেড ইজ ইকুয়াল টু, তাহলে চিন্তা করো ফ্রিকোয়েন্সি যেহেতু বাড়াইছো জেড কমে যাচ্ছে, দ্যাট উইল বি Z1 মাইনাস Z2। সো জাস্ট বিয়োগ করে দাও, তোমার যে আনসার আসছে সেটাকে বিয়োগ করবে 2.4 থেকে, 2.4 মাইনাস আনসার ইজ ইকুয়াল টু আসছে 0.8992। সো 8.992 ইন্টু 10⁻⁻5 মিটার, এই এতটুকু হবে হইলো আনসার। ডান, বিয়োগ করে দিয়ে দেখতে পারো, এক্স্যাক্টলি এটাই আসা উচিত, কারণ 0.8 ছিল, আমি এক ঘর ডানে নিচ্ছি, পাওয়ার হলো এক মাইনাসের দিকে বাড়াই দিয়েছি আর কি। ওকে, সো এটা ডান। পরের অঙ্ক একটি
একটি বর্ণের আলো দিয়ে আলোকিত একটি দ্বিচির পরীক্ষায় চিরদ্বয় থেকে কিছু দূরে স্থাপিত পর্দায় ডোরা পাওয়া যায়। ভালো কথা, জেনে খুব ভালো লাগলো। সো যদি পর্দাটিকে চিরের দিকে এত মিটার সরানো হয় তাহলে ডোরা ব্যবধানের পরিবর্তন হয় এতটুকু। যদি চির দুইটার মধ্যবর্তী দূরত্ব এত হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? সো সিম্পলি চিন্তা করো, পর্দাকে চিরের দিকে কিছুটা সরানো হয়েছে, ফলে ডোরা ব্যবধান চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে তাইলে কি ডি এর মানটা, ডি চেঞ্জ করায় বিটা চেঞ্জ হয়ে গেছে, ডোরা ব্যবধান। সো আমরা এটা করি, বিটা 2 মাইনাস বিটা 1, ডি যেহেতু কমছে বিটাও কমবে, স্বাভাবিক ব্যাপার, ইজ ইকুয়াল টু ল্যামডা ডি, কমছে তো তাহলে 1 থেকে 2 বিয়োগ দিব। ওকে, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2, সো ল্যামডা ডি 1 বাই এ মাইনাস ল্যামডা ডি 2 বাই এ। তাহলে এখান থেকে পাচ্ছি ডেল্টা বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ, lambda by a into d1 minus d2, that is basically delta beta is equal to lambda into delta d by a. তাহলে এবার তুমি বাকিটুকু ক্যালকুলেশন করো, সব দেওয়া আছে তোমাকে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, সুতরাং আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে, ডেল্টা বিটা ইনটু এ। ডেল্টা বিটা কত বলছে আমাকে, ডোরা ব্যবধানের পরিবর্তন 3 into 10 inverse 5, 3 into 10 inverse 5, তার সাথে গুণ হয়ে যাবে কি জিনিস বলো তো, তার সাথে গুণ হবে এই যে এটার সাথে এ গুণ হয়ে যাবে। এ কত, চির দুইটার মধ্যবর্তী দূরত্ব 10 ইনভার্স 3, সো এখানে চলে আসছে 10 ইনভার্স 3। নিচে ভাগ যাবে কোন জিনিসটা বলো, নিচে ভাগ যাবে হলো ডেল্টা ডি। ডেল্টা ডি এর মান কত, 5 into 10 ইনভার্স 2, সো এখানে চলে আসছে 5 into 10 ইনভার্স 2। সো একটু ক্যালকুলেট করে দেখো তো ল্যামডা কত আসে। সো 3 into 10 ইনভার্স 5, ওকে, তার সাথে গুণ হচ্ছে 10 to the power minus 3 divided by 5 into 10 inverse 2, 5 into 10 inverse 2, so 6 into 10 to the power minus 7 মিটার, বা লিখতে পারবা 600 ন্যানোমিটার। এগুলা জিনিসপত্র ওই যে কনভার্সন একটু আগে বললাম। সো চমৎকার একটা জিনিস, তুমি 10 to the power minus 7 এর ক্যালকুলেশন বুঝলেই হলো। আশা করি আগেরটা বুঝতে পারছি, এখানে যা যা হয়েছে এই প্রসেসটা বুঝতে পারলেই হলো, তাই না? আচ্ছা, পরেরটা, বায়ুতে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরার ব্যবধান কিছু একটা পাওয়া যায়। যদি সমস্ত পরীক্ষা যন্ত্রটিকে 1.33 প্রতিসরণাঙ্কের একটি তরলে ডুবানো হয় তাইলে ডোরা ব্যবধান কত হবে সেটা জানতে চাচ্ছে তোমাকে। ওকে, একটু দেখো এই 1.33 প্রতিসরণাঙ্ক মুখস্থ থাকলে থাকলো, না থাকলে এমনি মনে রাখতে পারো, এটা কিন্তু পানি নির্দেশ করে, পানিতে ডুবানো হয়েছে, ঠিক আছে? সো এটা একটু মনে রাখো যে এটা পানিতে ডুবানো হয়েছে। এরপরে আমরা বাকিটুকুতে যদি আগাই, এখন তুমি দেখো সবই মোটামুটি দেওয়া আছে। আমার দরকার হলো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ডোরা ব্যবধানের সম্পর্ক আর তার সাথে প্রতিসরণাঙ্ককে রিলেট করা। তো প্রথমে একটু প্রতিসরণাঙ্কের সমীকরণে যাই। প্রতিসরণাঙ্ক মিউ সমান আমরা কি জানি, যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সরি শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ওকে, এটা সমান, তাইলে আমরা বলবো হইলো গিয়ে তোমার সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সো ল্যামডা বায়ুতে, ল্যামডা ওই মাধ্যমে। তাহলে একটু চিন্তা করে দেখো মিউ সমান কি আসতেছে, ল্যামডা নট বাই ল্যামডা। ভালো কথা, তাহলে এবার বাকি ক্যালকুলেশনটা করে ফেলো। আমাদেরকে ডোরার ব্যবধানের চেঞ্জ দেখতে বলছে, বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি ল্যামডা ডি বাই এ, তাইলে এইটুক বুঝতে পারতেছি। সুতরাং বিটা 2 বাই বিটা 1 ইজ ইকুয়াল টু, বা বিটা বাই বিটা এ আর বললাম আমরা এটাকে, লেটস সে বিটা ডিভাইডেড বাই বিটা এ আর ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা এ আর। তাহলে ল্যামডা বাই ল্যামডা এ আর মানে আসলে আসলে কি, চিন্তা করো এটাই তো আসলে এ আর, তাই না? এখানে আসলে এ আর, এখানে আসলে এ আর দেওয়া উচিত, এই তো হইতো। সো যদি এটাই দিয়ে থাকো তাহলে এখান থেকেই দেখো তো ল্যামডা বাই ল্যামডা এ আর সমান কি বলা যায়, 1 ওভার মিউ না? এটা সমান বলা যায় 1 ওভার মিউ। তাইলে এখান থেকে পেয়ে যাচ্ছি বিটা উইল বি ইকুয়াল টু, এটা হয়ে যাবে 1 ওভার মিউ, তার সামনে চলে আসবে বিটা, রাইট? এটা চলে আসতেছে বিটা। সো বিটা এ আর কি, সো বিটা এ আর এর ভ্যালু কত ছিল, 2 মিলিমিটার, 2 মিলিমিটার। সো 2 এত এমএম ভাগ যাবে হলো 1.33 দিয়ে। সো 2 কে যদি আবার 1.33 দিয়ে ভাগ করে দেই, 2 ডিভাইডেড বাই 1.33, আনসার আসে হইলো গিয়ে
1.504 মিলিমিটার, দ্যাটস ইট। এটাই তাইলে তোমার সঠিক উত্তর। আশা করি এটা নিয়ে সমস্যা থাকার কথা না, সহজ জিনিস, জাস্ট এই রিলেশনটা জানা থাকাটা জরুরি। ঠিক আছে, সো প্রতিসরণাঙ্কের এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখো, কারণ এই চ্যাপ্টারে এটা কাজে লাগে। ঠিক আছে, ওকে। সো পরের কোশ্চেনে আমাদেরকে বলতেছে 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সৃষ্টি করো। পরপর দুটি উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব হতে হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এটা এখন মুখস্থ জিনিস হয়ে গেছে। পরপর দুটি উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব বিটা, সো বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ বসায় দাও। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান তাইলে চলে আসবে বিটা ইন্টু এ 1.42 মিলিমিটার, সো 10 টু দি পাওয়ার -3 বিটা ইন্টু এ চলে আসবে 0.2 মিলিমিটার ব্যবধান, 0.2 10 টু দি পাওয়ার -3, নিচে চলে আসবে কি ডি, তাই না? ডি কত দেওয়া আছে 50 সেন্টিমিটার, সো 0.5 মিটার। হয়ে গেল, সবকিছু বসায় দিলে এখান থেকে এবার আনসার বসায় দেই। আমাদের 1.42 10 to the power -3 into 0.2 into 10 to the power -3 divided by 0.5, আনসার আসতেছে 5.68 10 to the power -7 মিটার। আলটিমেটলি তোমরাও জানো আনসারটা কি লিখবো, 568 ন্যানোমিটার। দ্যাটস ইট। এটাই তাহলে আনসার। সুন্দর সুন্দর করে একক ইউজ করবো আর কি। তুমি এটা দিলে কি আনসার থাকলে কি এটাতে মার্কস দিবে না? দিবে, অবশ্যই দিবে, কিন্তু এটা দেখতে সুন্দর লাগে। দ্যাটস ইট, এইটুকুই খালি। ওকে, সো আমরা এবার একটা নতুন টপিক পড়বো। বেসিক্যালি এইটা আমাদের সিলেবাসে নাই। দেখো, আমাদের ব্যতিচার নিয়ে আমরা অনেক কিছু পড়ছি, রাইট? ইয়ং এর দিচির পরীক্ষা পড়ছি, ব্যতিচারের শর্ত পড়ছি। খালি ব্যতিচার কি তাহলে খালি ইয়ং এর দিচির পরীক্ষা দিয়ে করা সম্ভব? উত্তর হলো না। ব্যতিচারের আরো অনেক কেস আসতে পারে। যেমন নিউটন স্ট্রিং একটা খুব কমন এক্সপেরিমেন্ট, ঠিক আছে, যেটা ইউনিভার্সিটিতে উঠলেই হয়তো শিখবা। তো এইরকমই আরো একটা ব্যতিচারের ঘটনা হলো পাতলা ফিল্মের মধ্যে ব্যতিচার। তোমরা কখনো দেখছো কিনা জানি না, বেলুনের মধ্যে আলো টালো, সূর্যের আলো পড়লে, সাদা আলো পড়লে দেখা যায় যেন রংধনুর মতো কালার বিশ্লিষ্ট হয়ে গেছে। কিংবা তোমাদেরকে যদি বলি, রাস্তায় অনেক সময় তেল পরে থাকলে দেখছো কালার কিরকম একটু হইলো গিয়ে ছড়ায় যায়, মনে হয় লাল, বেগুনি, নীল সব কালার দেখতে পাচ্ছ। বেসিক্যালি এই এফেক্টটার কথাই আমরা বলতেছি। সো এই যে থিন ফিল্ম ইন্টারফিয়ারেন্স, এই জিনিসপত্র নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই। এবং এটা নিয়ে কথাবার্তা বলতে চাইলে ওই যে আবারও বলতেছি, এটা একটু আউট অফ সিলেবাস কথাবার্তা হয়ে যাচ্ছে, কারণ এই থিওরি তোমার বইয়ে নাই। কিন্তু এত কথা বলার রিজন হইলো আমাদের বেসিক্যালি এই অঙ্কটা। ঠিক আছে, বুয়েট 19-20 একটা অঙ্ক আসছিল, দিন দুনিয়া হিলাই দিছে। সো এই অঙ্কটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটার জন্য প্রথমেই দরকার যেটা, সেটা হলো এই ডেফিনেশনটা। আলোকপথ বলতে কি বোঝে? লেটস সে আমরা তোমাকে সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ডেফিনেশনে পরে যাচ্ছি। ধরো তুমি আর তোমার বন্ধু দুইজনই হইলো গিয়ে 1 মাইল পথ হেঁটে আসছো। ঠিক আছে, 1 মাইল হাঁটছো, কিন্তু তুমি হাঁটছো মানে তোমার বন্ধু হাঁটছে সুন্দর পিচ ঢালা রাস্তার মধ্যে দিয়ে, আর তুমি হেঁটে আসছো হইলো কাদা মারানো পথে, একেবারে পা তোমার বলবো কি হাঁটু পর্যন্ত গেড়ে যায় এরকম একটা পথে। তুমি আর বলো তো দুইটা জিনিস কি কম্পারেবল? অবশ্যই না। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। বা ধরো আমি বললাম যে আহ তোমার ফ্রেন্ড আসছে গাড়িতে করে, তুমি আসছো হলো সাইকেলে করে, সেম হইলো না দুইটা পথ। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা বলতেছি, আলো যখন যাচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, কিংবা লেটস সে আলো যখন চলতেছে, দুইটা ডিস্টেন্সকে তুমি ধরো কম্পেয়ার করতে চাও, বাট একটা ডিস্টেন্স হইলো সে বায়ুতে কভার করছে, আর একটা ডিস্টেন্স সে গ্লাসে কভার করছে, অথবা হইতে পারে হিরোকের মধ্যে কভার করছে, হইতে পারে পানির মধ্যে কভার করছে। সো পানিতে 1 মিটার আলো দূরত্ব অতিক্রম করা, আর বায়ুতে 1 মিটার দূরত্ব অতিক্রম করা, আর কাচের মধ্যে 1 মিটার দূরত্ব অতিক্রম করা কিন্তু সেম না। সো এই যে সেম না, তাহলে ধরো আমি এখন দুইটা দূরত্বকে কম্পেয়ার করতে চাই। লাইক ধরো আমরা বললাম যে আমার কাছে কিছু আলো আছে, সেই আলোটা হলো কেরোসিনের মধ্যে কিছু দূরত্ব অতিক্রম করছে 1 মিটার, আর আরেকটা হলো গিয়ে লেটস সে মধুর মধ্যে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তো এই দুইটার মধ্যে কোনটা বেশি কোনটা কম, বা এই দুইটার জোড়া দিতে চাই, বিয়োগ দিতে চাই, এই মানে কোন জায়গায় আলোর পারফরমেন্স বেশি, এই জিনিস যদি কম্পেয়ার করতে চাই, তাহলে আমার একটা কমন গ্রাউন্ড দরকার না, যেখানে দুইজনকে কম্পারেবল রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারবো। একটা কমন গ্রাউন্ড তো দরকার। এক্স্যাক্টলি এই আইডিয়া থেকেই আমাদের আলোকপথ জিনিসটার সূচনা হয়। সো বলতেছি কি, যে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসবো। সোজা হিসাবে আলোকপথ বলতে কি বোঝাচ্ছে? আলোকপথ বলতে তুমি এভাবে বলতে পারো ইকুইভ্যালেন্ট পথ। ঠিক আছে, যে ধরো আলো হলো পানির মধ্যে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারছে, আলো
কেরোসিনের মধ্যেও কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, বাট এই যে দূরত্বগুলো অতিক্রম করলো তার ইকুইভ্যালেন্ট যে ডিস্টেন্সটা সে বায়ুতে ক্রস করতো সেটাকে আমরা বলতেছি হইল গিয়ে তার আলোকপথ। অর্থাৎ যে কোনো মাধ্যমে আলোর অতিক্রান্ত পথের ইকুইভ্যালেন্ট বায়ুতে অতিক্রান্ত পথকে আমরা বলতেছি হইল গিয়ে তার আলোর পথ। বায়ুটাকে শূন্য মাধ্যমের মতো ট্রিট করা যায়, সেখান থেকে এই আইডিয়াটা আসছে। তো সোজা হিসাবটা কি, ধরো আলো হলো পানির মধ্যে 5 সেকেন্ড ধরে চলছে, আমি ইকুইভ্যালেন্ট পথ কেমনে বাইর করবো, বলবো বায়ুতেও হইলো গিয়ে তাকে 5 সেকেন্ড ধরে চলতে দাও, সমান সময়ে বায়ুতে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হলো তার আলোক পথ। তো সিম্পলি তুমি চিন্তা করো, বলতেছি কি ধরি আলো কোনো মাধ্যমে টি সময়ের ব্যবধানে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে একই সময়ে শূন্য মাধ্যমে, অথবা আমরা বলতেছি কি এটা শূন্য মাধ্যম না হয়ে যদি বায়ু হয় তাইলেও সমস্যা নাই, ঠিক আছে। যদি বলি বায়ুতে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তার আলোকপথ। তাহলে চিন্তা করো আমরা যে ডি দূরত্বের কথা বলতেছিলাম, লেটস সে ডি দূরত্ব সে টি সময় অতিক্রম করছে কোন একটা মিডিয়ামে, সেই মিডিয়াম আমি জানি না, কোন মাধ্যমে টি সময়ে গেছে, তাইলে সমবেগেই তো চলে আলো, তাই না? আলো তো সমবেগে চলে, তাইলে আমি বলতে পারবো ডি ইজ ইকুয়াল টু সিটি, রাইট? ডি ইজ ইকুয়াল টু বলা যাবে সিটি। এবার তাইলে আমরা বলতেছি তার আলোকপথ যেটা, ঠান্ডা মাথায় বুঝছো, তার যে আলোকপথ, এটাকে আমরা লেটস সে এল দিয়ে দেখাইলাম বা যে কোনো কিছু দিয়ে দেখাইতে পারি, ডি নট দিয়ে দেখাইতে পারি, আলোকপথ ডি নট শূন্য মাধ্যমে ইজ ইকুয়াল টু, তাইলে বলবো সি নট ইনটু সেম টি, রাইট? এটা হবে সি নট, আলোতে তার বেগ, আর এটা হলো সেম টি। আমরা কি বলতেছি, সমান সময়ে বায়ুতে যে দূরত্ব অতিক্রম করবে এটাই তার বায়ুতে অতিক্রান্তর ইকুইভ্যালেন্ট পাথ। তো তুমি জাস্ট এখান থেকে এখন যদি একটু ভাগ দাও আর কি, তাহলে পেয়ে যাবা ডি নট বাই ডি সমান চলে আসবে সি নট বাই সি, রাইট? আর একটু আগে দুইটা স্লাইড আগেও মনে হয় তোমাদেরকে এই জিনিস দেখায় আসছি যে সি নট বাই সি এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কি বলতো, মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সো যে মাধ্যম আসলে যত বেশি ঘন সেই মাধ্যমের আলোকপথের মান কিন্তু তত বড় হয়। সো কোন মাধ্যমে অতিক্রান্ত দূরত্বকে, ঠান্ডা মাথায় বুঝো, কোন মাধ্যমে অতিক্রান্ত দূরত্বকে তার যদি প্রতিসরণাঙ্ক দিয়ে গুণ করে দাও আলোকপথ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো এবার ধরো আমি বললাম যে মিডিয়াম ওয়ান, ঠিক আছে, মিডিয়াম ওয়ান তার মিউ ওয়ান হইলো গিয়ে 1.5, সেটাতে সে দূরত্ব অতিক্রম করছে হইলো গিয়ে ডি ওয়ান সমান 50 সেন্টিমিটার। মিডিয়াম টু, এটার মিউ টু হইলো গিয়ে 2.1, এটাতে সে দূরত্ব অতিক্রম করছে ডি টু সমান লেটস সে 70 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন হইলো কোনটা বড়, এটা বড়, সরি এটা একটু ভুল লিখছি, আর লেটস এটা গেছে 40 সেন্টিমিটার। কোশ্চেন হলো কোন দূরত্বটা বেশি, আসলে আলোর কাছে কোন দূরত্বটা বেশি। সো আমার আসলে তখন কিন্তু এই কম্পারিজন করার জন্য আমি যদি জিজ্ঞেস করি ডি ওয়ান গ্রেটার দেন ডি টু নাকি ডি টু গ্রেটার দেন ডি ওয়ান, আমি আসলে কেমনে বুঝবো, এই কম্পারিজন তো করা যায় না। সো তখন আমরা কি করব, ডি ওয়ান এর বায়ু মাধ্যমে হিসাব করব কত হয় ডি ওয়ান এর ইকুইভ্যালেন্ট পাথ, তাইলে এটা হবে মিউ ওয়ান ডি ওয়ান। দেন আমরা ডি টু এর বায়ুতে পথ বাই করব মিউ টু ডি টু, দেখবো কত কত হয়। এটা যদি করি তাহলে কত আসে একটু দেখি তো, 50 আর 1.5 করে দিলে কত হয়, 50 আর 1.5 এটা চলে আসবে 75। 2.1 কে 40 দিয়ে করতে চাচ্ছি, 40 গুণে চলে আসবে কত 80, আর হলো 4 84, রাইট? 84 সেন্টিমিটার আর 75 সেন্টিমিটার। সো দেখেই বুঝতে পারতেছো এটা যদিও দেখতে 40 সেন্টিমিটার লাগতেছে, বাট দিস ইজ আ লার্জার ডিস্টেন্স। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। অবশ্যই তাইলে ডি টু গ্রেটার দেন ডি ওয়ান হবে, এবং আমি আশা করি এখান থেকে আলোক পথের ব্যাপারটা বুঝাইতে পারছি। আলোর কাছে কোন পথটা বেশি দীর্ঘ, আলোর কাছে দীর্ঘ হবে সেকেন্ডটা, যদিও সেটার ফিজিক্যাল ডিস্টেন্স আমাদের কাছে দেখে কিন্তু কম লাগতেছে, ঠিক আছে, কিন্তু আলোর কাছে সেই পথটা বেশি, কারণ তার যাইতে সময় বেশি লাগছে। ওখানে এই যে মিউ বেশি মানে কি, আলোর কাছে মিডিয়ামটা ঘন বেশি, আলো আস্তে 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 চলে, ঠিক আছে। তো আলোক পথের আইডিয়া আশা করি বুঝতে পারছি এখান থেকে। তাইলে পাতলা ফিল্মে ব্যতিচারের বেসিক আইডিয়াটা একটু বুঝতে চাচ্ছি কি রকম করে হয়। আমরা খুবই সিম্পল একটা কেস নিয়ে চিন্তা ভাবনা করব, খুবই সিম্পল। সো বেসিক্যালি সহজে যদি চিন্তা করি, লেটস সে আমার এখানে হলো একটা ফিল্ম আছে, এতটাই বাঁকা হইলো, ওকে ঠিক আছে। আর এই নাও আরেকটা ফিল্ম, মানে ফিল্মের দুই মাথা। সো আমি বললাম কি, এই জায়গাটা ধরো একটা হালকা মাধ্যম, এটা থেকে একটা ঘন মাধ্যমে গেল, দেন আবার হালকা মাধ্যমে আসলো, মানে নিচে আবার হালকা মাধ্যম।
সো কাহিনী যেটা হইতেছে তোমার এখানে ব্যাপারগুলো ঘটবে কিভাবে এটা বোঝাটা জরুরি আর কি, যে ঘটনাক্রম যাকে বলতেছি। লেটস সে এখানে এসে একটা আলো আপতিত হয়েছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই এখান থেকে। ওকে, এটা পছন্দ হয়েছে। সো লেটস সে এখানে এসে একটা আলো আপতিত হয়েছে, কিছু পরিমাণ আলো আপতিত হয়েছে। এখানে একটা অভিলম্ব আঁকতে পারি, চাইলে আঁকো, না চাইলে নাই, সমস্যা নাই। সো এই অভিলম্বটা যখন আঁকলাম, এটার পরে ঘটনা কি ঘটে? কিছু পরিমাণ আলো এখান থেকে প্রতিফলিত হয়ে যায়, কিছু পরিমাণ আলো এখান থেকে প্রতিফলিত হয়ে যায়, রাইট? আচ্ছা, ভালো কথা। কিছু আলো ভেতরে ঢুকে, রাইট? কিছু পরিমাণ আলো কিন্তু ভেতরে ঢুকে, কি হয়, যেহেতু ঘনমাধ্যম, তাহলে যাওয়ার কথা ছিল হয়তো এদিক বরাবর, না গিয়ে একটু চেপে যায়, রাইট? না গিয়ে একটু চেপে যায়, চেপে গিয়ে এখানটাতে আসে। এরপর কি হয়, এখান থেকে এটা এবার প্রতিফলিত হবে, এখান থেকে এটা এবার প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে দেন এদিকে গিয়ে আবার দেখো তো, চিন্তা করে সেম মাধ্যমে ফেরত যাচ্ছে, যেহেতু আগেরটা সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হবে। তো এবার যদি তোমার চোখ থাকে এখানে, আমরা যদি বলি চোখে এবার কিন্তু দুইটা আলোই একসাথে ঢুকতেছে, উপরিপাতিত হচ্ছে, ঠিক আছে? এটা যদি তোমার চোখ হয়, চোখে কিন্তু দুইটা আলোই উপরিপাতিত হচ্ছে। সো তুমি একটা ইন্টারফিয়ারেন্স দেখতে পারবা। আমি অ্যাকচুয়ালি লাস্টের আলোর কালারটাও চেঞ্জ করে দিতে চাচ্ছি। তুমি আসলে একটা ইন্টারফিয়ারেন্স দেখবা। তুমি যেটা দেখবা সেটা হলো এই দুইটা যে আলোক রশ্মি আছে, ফাইনাল আর শুরুর, প্রথমে এসেই হইলো গিয়ে চলে গেল, আর একটা হলো ভেতরে গিয়ে কিছুটা ঘুরে আসলো। সো দুইটার মধ্যে কিন্তু পথ পার্থক্য হইতেছে। এটা আমার হলো রে 2, ঠিক আছে? সো দিস ইজ দ্য রে 1। সো এই যে রে 2 আর রে 1, এদের মধ্যে যে কিছু পরিমাণ পথ পার্থক্য আছে, এটার কারণে কিন্তু এখানে ইন্টারফিয়ারেন্স হয়ে যেটা ঘটবে সেই জিনিসটাই তুমি দেখতে পারবা। এবার যখন পাতলা ফিল্মের কথা বলতেছি, পাতলা ফিল্মে যদি রাউন্ড শেপের হয় আর কি, সেক্ষেত্রে সাধারণত আমরা ধরে নিই আলোগুলা সব লম্ব ভাবে আসছে, এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের তো ঝামেলা ঝুট ঝামেলায় যায়নি, ঠিক আছে? সো ফলে কি হয়, তোমাকে যদি বেসিক আইডিয়াটা বুঝাই, পাতলা ফিল্মের মধ্যে আমার ধরো এরকম একটা ফিল্ম আছে, লম্ব ভাবে আপতিত হইলো আলো। সো এটা একটা, এটা একটা দিলাম। আলো লম্ব ভাবে যদি আপতিত হয়, ঘটনা কি ঘটবে দেখো, ঘটনা প্রবাহ বুঝো। একটা আলোক রশ্মি আপতিত হইল, এটার একটা অংশ সাথে সাথেই ফেরত চলে যাবে, রাইট? একটা অংশ সাথে সাথেই এদিকেই ফেরত চলে যাবে, আর একটা অংশ ভেতরে ঢুকবে। তাহলে এটা দেখো একটা উপরে চলে যাচ্ছে, আরেকটা অংশ ভেতরে ঢুকবে, যেটা ওইখানেও ভেতরের দিকে দিছিলাম আমরা। সো লেটস সে এটা ভিতরে ঢুকতেছে, কি কালার দিয়ে দিছিলাম, সাদা দিয়ে, ওকে সাদা। তাহলে এই যে একটা সাদা অংশ ভেতরে ঢুকবে, এটা এখানে ঢুকে আবার ব্যাক করে বের হবে, ব্যাক করে বের হবে, বের হয়ে এটা আবার এদিক দিয়ে যাবে। তাহলে এবার দেখো এই সাদাটা আর হলুদটা একটা আরেকটার সাথে পরিপাতিত হইতেছে না? সাদাটা আর হলুদটা একটা আরেকটার সাথে পরিপাতিত হইতেছে, দেখতে একটু কেমন কেমন লাগতেছে, তাই না? আমি একটু ভেঙে ভেঙে দেখাই, তাই না? একটু ভেঙে ভেঙে যদি তোমাকে দেখাই, তাহলে এই ছবিটাই ভাঙা ভাঙা অবস্থায় কিরকম হবে সেটাতে একটু যাই। সো একটা তীর চিহ্ন দিয়ে নেই, যে এই ছবিটাকেই আমি একটু এখানে ভেঙে আঁকি। সো প্রথমে এক লাইন বরাবর দেখলাম যে কি হইতেছে, তারপর এখন আমার টার্গেট হইলো ভেঙে ভেঙে দেখা। তাইলে দেখো এই যে এরা কিন্তু সবাই একই লাইনে ছিল, আমি এবার আলাদা আলাদা করে, যে একটা আসলো এসেই চলে গেল, আর একটা এসে ভিতরে গিয়ে তারপর ফেরত আসতেছে। তো এটা ছিল আমার হালকা, এটা ঘন, এটা আবার হালকা। সো আলোক রশ্মি প্রথমটা ধরো এখানে আপতিত হইল, খারাপ ভাবে আপতিত হইল, আপতিত হয়ে এটা ডিরেক্ট এদিকে ফেরত চলে যাবে। তাহলে এটা আমার ফেরত চলে যাওয়া প্রথম রশ্মি, রাইট? আরেকটা কি হচ্ছে একটু চিন্তা করো, ভেতরে ঢুকতেছে, রাইট? ভেতরে ঢুকতেছে, এই যে একটা অংশ ভেতরে ঢুকতেছে, ঢুকলো, ঢুকে এখান থেকে একটা অংশ তো বাইরে চলে যাবে, রাইট? অবশ্যই এখান থেকে এসেও কিন্তু বাইরে যাবে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এখানেও একটা চলে যাবে বাইরে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার কথা হলো চোখে যেটা যাচ্ছে, উপরে আমি তাকাচ্ছি, উপর থেকে এমনি করে তাকাচ্ছি, আমার চোখে লাইট যাচ্ছে, ফিল্ম আছে এখানে, আমার দিকে ফেরত আসতেছে কতটুকু, ওই পারে যেটা যাচ্ছে ওইটা আমার মাথা ব্যথা না। সো দেখো এখানে এটা আসতেছে, দেন এটা এসে এদিক দিয়ে বের হবে। এই সবকিছু কিন্তু একই লাইনে হচ্ছে, যেখানে যে ছবিটা আগে আঁকছিলাম এখান থেকে,
এই সবকিছু এক লাইনেই হচ্ছে, একই রেখার উপর, যে কারণেই তো উপরিপাতনের কথা আসতেছে। আর এখানে আমি আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? সো এটা এদিকে এসে ফেরত যাবে, আলাদা করে আঁকলাম, এটা কিন্তু একই লাইনের উপর। সো এটা এখানে আসছে, এই জায়গা থেকে আবার বাইরে চলে যাবে। সো ফাইনাল রশ্মি যেটা, এটা। So, এই আমার দুইটা রশ্মি আলোর, রাইট? এটা হলো আলোর রশ্মি দুইটা, একটা হইলো এটা আর একটা হলো এটা। সো এরা দুইজন এবার যখন চোখে ঢুকবে, এদের উপরিপাতন ঘটবে, রাইট? এখানে আমি চোখ এঁকে দিলাম, বলতেছি কি এরা যখন এখানে থাকবে তোমার, এদের মধ্যে উপরিপাতন ঘটবে। সো এদের মধ্যে পথের পার্থক্য আছে, দিস ইজ দ্য পয়েন্ট। সো আমি যদি চিন্তা করি রে ওয়ান যেটা, এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমি জাস্ট একটা রাফ ডিস্টেন্স ধরি, লেটস সে এই ডিস্টেন্স টুকুকে আমরা বললাম এল, এই ডিস্টেন্স টুকুকে বললাম এল, আর এটা কি আমার ফিল্মটা না, যে ফিল্মটা দিছিলাম, ধরো বাতাসের থেকে এখানে সাবানের বুদবুদ, সাবান পানি কিছু একটা দেওয়া যায়, ঠিক আছে, তেলও হইতে পারে, ফিল্ম তৈরি করছে একটা, সোজা বাংলা। এই জায়গাটা ঘনমাধ্যম, রাইট? এই জায়গাটা ঘনমাধ্যম ছিল। সো তোমাকে যেটা বলতেছি যে এইটুকু দৈর্ঘ্যকে এল বলতেছি, আর ফিল্মের যে পুরুত্ব, ফিল্মের পুরুত্ব টি দিয়ে দেখাচ্ছি, ফিল্মের পুরুত্ব টি দিয়ে দেখাচ্ছি। এখন কমন সেন্স যদি খাটাও, প্রথম যে রেটা আছে রে ওয়ান, তার অতিক্রান্ত পথ কতটুকু? রে ওয়ানের এখান থেকে পুরাটা যাইতে অতিক্রান্ত পথ কতটুকু, জাস্ট সিম্পলি চিন্তা করো। তাহলে সে এল পরিমাণ আসলো, এল পরিমাণ গেল, রাইট? ঠান্ডা মাথায় চিন্তা করো কতটুকু হইলো, এল আসছে, এল গেছে। তাহলে চিন্তা করো রে ওয়ান এর অতিক্রান্ত পথ হবে টুয়াইস এল, আসছে এল গেছে। বাট এখানে একটা গ্যাঞ্জাম আছে। কি গ্যাঞ্জাম বলি, আলোক রশ্মি মানে তরঙ্গের প্রতিফলনে এখানে একটু কাহিনী আছে। তরঙ্গের প্রতিফলনে ফেজ শিফট হয়ে যাইতে পারে, ঠিক আছে? তরঙ্গের প্রতিফলনে ফেজ কিন্তু শিফট হইতে পারে। যারা তরঙ্গ চ্যাপ্টার পড়ছো, তরঙ্গের প্রতিফলন পড়ার কথা, যদি বেসিক আইডিয়াটা বুঝতে চাও, জিনিসটা অনেকটা এরকম যে যখন আলো আসলে হালকা থেকে ঘনতে যায়, হালকা থেকে ঘনতে যাবার সময় যদি প্রতিফলন হয়, প্রতিফলিত রশ্মিটা ফেজ চেঞ্জ করে, ফেজ শিফট করে। প্রতিফলিত রশ্মি দশা পাই পরিমাণে পরিবর্তিত হয়, পাই পরিমাণ পরিবর্তন ঘটে, অর্থাৎ সোজা হিসাবে কিছু এক্সট্রা দশা এখানে অ্যাড হয়ে যায়, ঠিক আছে? কিছু এক্সট্রা দশা এখানে অ্যাড হয়ে যায়, অর্থাৎ এখানে এসে যখন এদিকে যাচ্ছে, ধরো যাচ্ছিল এই ওয়েভটা, এটা যদি গিয়ে থাকে এদিক বরাবর, প্রতিফলনের পর যখন ফেরত আসবে, সরি এটা আর এরকম থাকবে না, এটা তখন এরকম উল্টায় গিয়ে ফেরত আসবে, ঠিক আছে? ধরো আলোক রশ্মি যাচ্ছিল হইলো এই পালসটা, আসার সময় উল্টে গিয়ে ফেরত আসতেছে, তার মানে দেখো যেটা যাচ্ছিল সেটা কিন্তু আর ফেরত আসতেছে না, আসতেছে তার উল্টা ভার্সনটা, অর্থাৎ পাই পরিমাণ শিফটেড, রাইট? পাই পরিমাণ শিফট হয়ে গেছে। একটা তরঙ্গ যদি এরকম থেকে থাকে, তার পাই পরিমাণ শিফটেড ভার্সন মানে কি, উল্টে যাওয়াটা। সো এই ব্যাপারটা যদি বুঝে থাকো, তাহলে চিন্তা করো পাই পরিমাণ দশা অ্যাড হওয়ার মানে কি, কিছু পরিমাণ এক্সট্রা পথ অ্যাড হচ্ছে। এই যে পাই পরিমাণ দশা পাই, তার মানে আসলে পথের পার্থক্য কত, এক্সট্রা পাথ কতটুকু অ্যাড হচ্ছে বলতো, এক্সট্রা কিছু পাথ অ্যাড হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি λ/2, এটা জানার কথা তোমাদের, রাইট? আমাদের প্রথম লেকচারেই আমরা এই সম্পর্ক পড়াইছি। সো এটা যদি হয়ে থাকে রে ওয়ানে, তার মানে এইটুক তো বুঝলাম 12 পরিমাণ পথ গেছে, আর যখন রিফ্লেকশনটা হইলো, এই যে এখানে এসে এটা যখন রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, তখন আরো λ/2 পরিমাণ পথ অ্যাড হয়েছে তার মধ্যে, রাইট? রিফ্লেকশনের কারণে। ভালো কথা। এবার রে টু এর কথা চিন্তা করে, যে এটা আমার রে টু, R2, এটা হলো R1, ওকে? সো রে টু তে যখন যাব, তার অতিক্রান্ত পথ একটু চিন্তা করো। ও, আর যদি এটা ঘন থেকে হালকাতে যায়, তাইলে সেক্ষেত্রে কিছু হয় না, ঠিক আছে? ঘন থেকে হালকাতে গেলে সেম অ্যাজ ইট ইজ, হালকাতে গেলে নো এক্সট্রা পাথ, ঠিক আছে? এটাও মনে রাখো, হালকা থেকে ঘনতে গেলে কিছু পরিমাণ এক্সট্রা পাথ অ্যাড হয়, বাট ঘন থেকে হালকাতে গেলে এটা হয় না। সো সেম ফেজে ফেরত আসে, মানে তুমি যা পাঠাবা সেমটাই ফেরত আসবে, ওকে? সো যেটা বলতেছিলাম যে রে টু যেটা, এটা তাহলে দেখো এল পরিমাণ আসছে, এদিকে এল পরিমাণ গেছে, ভালো করে বুঝো স্টার্ট হয়েছিল কোথা থেকে, এখান থেকেই কিন্তু এল পরিমাণ আসলো, টি পরিমাণ ঢুকলো,
আবার টি পরিমাণ উঠলো, আবার এল পরিমাণ গেল। ভালো করে বুঝো, এল, তারপর টি, তারপর আবার উঠলো টি, তারপর আবার গেল এল। তার মানে কত হয়ে যাবে বলো তো? এখানে চলে যাবে হইলো গিয়ে তোমার, সহজভাবে যদি বলি, আসবে হলো টুয়াইস এল প্লাস টুয়াইস টি, দুইবার এল দুইবার টি, এল এল ভিতরে টি টি। সমস্যা হইলো, গরুর সাথে কি ছাগল যোগ করা যায়? বেগের সাথে কি বল যোগ করতে পারো? পারো না। তাহলে তুমি চিন্তা করো, এটা বায়ুতে ক্রস করছে 2L, আর 2T ক্রস করছে কোথায়? 2T ক্রস করছে এই যে ফিল্মের ভিতরে, যে ফিল্মের প্রতিসরণাঙ্ক হয়তো মিউ, ঠিক আছে, ফিল্মের প্রতিসরণাঙ্ক আমরা ধরে নিলাম মিউ। তাহলে ফিল্মের মধ্যে যদি 2T পরিমাণ দূরত্ব অতিক্রম করে থাকে, এটা তো বায়ুর সাথে কম্পেয়ারেবল না। কম্পেয়ারেবল না, এই দুইটা জিনিসকে কেমনে যোগ দিবা? হবে তো না। তাহলে কি করব আমরা? এটার ইকুইভ্যালেন্ট ডিসটেন্সে যাব, যেটা একটা স্লাইড আগে এখানে পড়ে আসছি, যে যে কোনো মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব যদি ডি হয়, তার ইকুইভ্যালেন্ট বায়ুতে অতিক্রান্ত পথ হলো গিয়ে মিউ দিয়ে গুণ করা যে পথটা। সো 2T যদি তার এইখানে অ্যাকচুয়াল অতিক্রান্ত পথ হয় বায়ুতে, এই যে বায়ুর দূরত্বের সাথে যদি যোগ করতে চাই, তাহলে আমার বায়ুর সাথে কম্পারিজনে যাইতে হবে। তো কি করব? এটা হয়ে যাবে 2T ইন্টু মিউ। তাহলে এই যে দুইটা পথ আছে, দুইটা রে, রে 1 আর রে 2, তাদের মধ্যে পথ পার্থক্য তৈরি হইলো না? রে 1 আর রে 2 এদের মধ্যে তাইলে পাথ ডিফারেন্স ক্রিয়েট হইলো। সো এদের মধ্যে এই পাথ ডিফারেন্সটা কতটুকু হইলো এটাই বের করব প্রথমে। সো এই পাথ ডিফারেন্স, অনেক থিওরি পড়ে ফেলতেছি, ইজ ইকুয়াল টু, তোমার চলে আসবে, একটু চিন্তা করে দেখো, জাস্ট রে 2 মাইনাস রে 1 করে দাও, রে 2 মাইনাস রে 1। সো কত হয়ে যাবে? সিম্পলি চিন্তা করো, 12 12 কাটা, জাস্ট থাকবে টুয়াইস মিউ টি মাইনাস ল্যামডা বাই 2, টুয়াইস মিউ টি মাইনাস ল্যামডা বাই 2। এটা হলো পাথ ডিফারেন্স। তাইলে এখন তুমি চিন্তা করো, এখান থেকে যদি গঠনমূলক ব্যতিচার ঘটতে হয় এই দুইটার মধ্যে, যদি এবার গঠনমূলক ঘটাইতে চাই আমরা, যদি চাই যে এখানে গঠনমূলক ঘটুক, তাইলে এই যে পাথ ডিফারেন্স, that path difference twice mu t minus lambda by 2 should be equal to n lambda। যদি ধ্বংসাত্মক ঘটাইতে চাই, মানে যদি দেখতে চাই যে কোনো আলোই নাই, হ্যাঁ, ধ্বংসাত্মক যদি ঘটাইতে চাই, তার মানে কি হবে বলতো? ধ্বংসাত্মক ঘটাইলে তখন চলে আসবে twice mu t minus lambda by 2 is equal to twice n plus 1 lambda by 2। That's it. ওকে, আচ্ছা, এই কথাটাকে একটু মুছে দিয়ে রাখি, ওইটার সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। ওকে, এটা ছিল কত? এক্সট্রা পাথ ল্যামডা বাই 2 পরিমাণ, রাইট? ওকে, সো এই ছিল মোটামুটি কথাবার্তা গঠনমূলক ব্যতিচারের শর্ত আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। এইটুকু যদি বুঝে যাই, এবার তাইলে আমরা অঙ্কটাতে যেতে পারি। আশা করি এখানে মোটামুটি পাতলা ফিল্মে ব্যতিচারের যে ঘটনাপত্র আছে সেগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এবার দেখো, বাতাসে ভাসমান একটি সাবানের ফিল্মের উপর লম্বভাবে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো হইলো আপতিত হয়েছে। খুবই ভালো কথা, তাই লম্বভাবে বলে দিছে, জীবনযাপন সুন্দর হয়ে গেছে। আলো আপতিত হয়, ফিল্ম হতে প্রতিফলনে সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচারের জন্য, সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচার, ফিল্মের সর্বনিম্ন আর দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্বের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো সিম্পলি তুমি চিন্তা করো, আমরা যদি এভাবে চিন্তা করি যে তোমার গঠনমূলক ব্যতিচারের শর্ত কি ছিল? গঠনমূলক ব্যতিচার, এটার শর্ত ছিল যে টুয়াইস মিউ টি মাইনাস ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি টুয়াইস মিউ টি ইজ ইকুয়াল টু তোমার এন ল্যামডা প্লাস ল্যামডা বাই 2। তার মানে চলে আসতেছে কত? টি, যেটা থিকনেসটা কত হইতে হবে আর কি, আমরা বাইর করতেছি। ল্যামডা তো দেওয়া আছে, ফিল্মের পুরুত্ব কত হইলে এটা হবে। সো এটা সমান হয়ে যাবে n প্লাস হাফ, n প্লাস হাফ ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস মিউ। তাহলে তুমি এবার চিন্তা করো, সর্বনিম্ন পুরুত্বের জন্য n কত হইতে হবে? এখানে যদি বসাও তুমি n এর মান, মিনিমাম কত হইলেও এখানে একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। n এর মান যদি 0 হয়ে যায়, রাইট? n এর মান 0 হইলেও তুমি এখানে একটা সর্বনিম্ন পুরুত্ব পাবা। সো সর্বনিম্ন পুরুত্বে পুরুত্ব
টি মিনিমাম ইজ ইকুয়াল টু হাফ ল্যামডা 0, এভাবে লিখো 0 প্লাস হাফ ল্যামডা ডিভাইডেড বাই 2 মিউ। জাস্ট লিখে দাও কত আসে দেখো, হাফ ল্যামডা তার মানে ল্যামডা হলো 624 ন্যানোমিটার, 624 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, আর মিউ এর ভ্যালু কত বলছে হলো গিয়ে 1.35। 1.35 একটু দেখি কত আসে, চলো করে ফেলি। তাইলে 624 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 4 ইন্টু 1.35, আনসার আসছে 1.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। এটা একটা। আর দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব তাইলে কত হবে? দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব, তাহলে এন এর ভ্যালু 1 দিব, টি 2 থিকনেস 2। টি দিয়ে কি থিকনেস বুঝাইছিলাম না, মনে আছে? টি দিয়ে থিকনেস বুঝাইছিলাম যে আগেরটার স্লাইডে, ওই যে দেখো টি দেওয়া আছে, এই যে টি, রাইট? আচ্ছা, এটা যদি হয় তাইলে এখানে একটু টি 2 সমান চলে আসবে কত, বসায় দাও, ওই যে এন এর মান জাস্ট 1 বসাবা, তাইলে এবার হয়ে যাবে 3/2 ল্যামডা। 3/2 ল্যামডা, কারণ এন এর ভ্যালু বসাবো হইলো 1, এখানে এন এর ভ্যালু বসাইছিলাম কত, 0। সো এটা 3/2 ল্যামডা ডিভাইডেড বাই 2 মিউ। তাহলে সেম জিনিসটা জাস্ট এখান থেকে 3/2 ল্যামডা, এটাতে ছিল কি ল্যামডা বাই 2 ইন্টু 2 ইন্টু মিউ, জাস্ট আগেরটা 3 গুণ হয়ে যাবে, এটা ইন্টু 3, তার মানে হয়ে যাবে 3.47 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। দ্যাটস ইট। এই তাইলে হইলো আমাদের পুরুত্বগুলার মান। অঙ্কটা বেশ ক্রিটিক্যাল ছিল, আশা করি এটা বুঝতে কারোর খুব একটা অসুবিধা থাকার কথা না, কারণ এইখানের থিওরিতে আমি বেশ ইন ডিটেইল এক্সপ্লেইন করার চেষ্টা করছি যে থিন ফিল্মে ব্যতিচারে তুমি আসলে সূত্রগুলো কিভাবে খাটাবা। একটু বুঝলে অঙ্ক করা আসলে খুব একটা কঠিন কিছু না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের লেকচারের টপিক। আশা করি এই যতগুলা কনসেপ্ট আছে সবগুলা কনসেপ্ট খুব ভালোভাবেই তোমরা বুঝতে পারছো। এখন বাসায় একটু ভালো করে তাইলে প্র্যাকটিস করতে থাকো অঙ্কগুলো, তাহলে আর ব্যতিচারের অঙ্কে আটকাবা না। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, দেখা হবে পরের লেকচারে আবার অপবর্তন, একক চির, তারপর গ্রেটিং, এগুলা টপিক পত্র নিয়ে। ততক্ষণের জন্য বাই।